আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আপনারা সকলেই জানেন যে আগামীকাল 25শে মে মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের চ্যালেঞ্জ গ্রহণ করে আহলে হক ওলামায়ে কেরাম প্রচলিত মিলাদ ও কিয়াম বিষয়ে ওনার সাথে বসার জন্য সম্মত হয়েছিলেন, স্থান নির্ধারিত হয়েছিল এবং এখনও পর্যন্ত আমরা সে বিষয়ে পূর্ণ প্রস্তুতি নিয়ে সামনের দিকে আগাচ্ছিলাম। কিন্তু আজকে ঠিক 11টা 40 দিকে জনাব আব্বাসী সাহেবের প্রতিনিধি, আমাদের প্রতিনিধি জনাব আব্দুস সবুর খান সাহেবকে ফোন করে নতুন একটি তথ্য জানালেন, যেটার ব্যাপারে আমাদের সাথে পূর্ব কোনো পরামর্শও করা হয়নি, জানানো হয়নি, আমাদের প্রতিনিধিকেও জানানো হয়নি এবং আব্বাসী সাহেবের বিপরীতে আমাদের পক্ষে যিনি এই বাহাসকে, এই চ্যালেঞ্জকে গ্রহণ করেছিলেন জনাব লুৎফর রহমান ফরাজি সাহেব, ওনাকেও জানানো হয়নি। সম্মানিত দর্শক, আমাদের এই বাহাস বিষয়ক যিনি সমন্বয়ক তাকেও না জানিয়ে, আমাদের বাহাস বিষয়ক যিনি চ্যালেঞ্জ গ্রহণকারী তাকেও না জানিয়ে আচানকভাবে একটি উড়ু সংবাদ তাদের প্রতিনিধি সাইফুদ্দিন আল মাহদি একটু আগে দিয়ে বলছেন যে আগামী দিন আপনারা আসুন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সকাল 10টায় বহস হবে। এটা কি ধরনের অদ্ভুত আচরণ এবং কি ধরনের আচরণ হিসেবে আপনাদের সামনে প্রকাশ করব সেটা আমরা ভাষায় খুঁজে পাচ্ছি না। তারপরেও ওনার সেই দেয়া সংবাদের পর আমরা মিডিয়া ইত্যাদিতে দেখতে পেলাম যে ওনাদের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছে, যদিও সেই সাংবাদিক সম্মেলনটা সত্যিই কোনো সাংবাদিক সম্মেলন কিনা, সাংবাদিক সম্মেলন হওয়ার কোনো যোগ্যতা রাখে কিনা শিক্ষিত শ্রেণী, বুঝমান মানুষ এবং বিশেষ করে সুন্নি জনতা যাদেরকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কথা বলে এই শ্রেণীর মানুষগুলো প্রচণ্ড ধোঁকার মধ্যে আজকে দিনে রেখে দিয়েছেন, তাদের হাতে আমরা ছেড়ে দিলাম। সম্মানিত মুসলিম মিল্লাত, যেহেতু আজকে বিষয়টা আমাদের সামনে এসছে, সুতরাং আমাদের উপর আবশ্যক হয়ে পড়েছে এই বিষয়ক তথা বাহাস বিষয়ক কি হয়েছে এবং আনুষঙ্গিক সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা। বিশেষ করে জনাব মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ওনার কথিত সাংবাদিক সম্মেলন করে যেই সমস্ত অভিযোগ করেছেন আমাদের সকলের সারেতাজ আমিরুল উমারা শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুমের ব্যক্তিত্ব সম্পর্কে এবং বাংলাদেশের অন্যতম আরেকজন বিশেষজ্ঞ আলেম শাইখুল হাদিস আল্লামা মুফতি মিজানুর রহমান হাফিজহুল্লাহ সম্পর্কে এবং আমাদের সকলের সেরেতাজ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি দামাত বারাকাতুহুম সম্পর্কে এই পুরো বিষয়গুলো আপনাদের সামনে স্পষ্ট হওয়া দরকার। আমরা সংক্ষিপ্ত ভাষায়, পরিচ্ছন্ন ভাষায় বলতে চাই, বাহাস বিষয় কোথায় হবে, কখন হবে, কিভাবে হবে, এই বিষয়ক চূড়ান্ত আলোচনা তাদের সাথে হয়েছে। আর ওই বিষয়গুলো ক্লিয়ার হওয়ার জন্য একটু পরই আমরা আপনাদেরকে তাদের সাথে হওয়া আমাদের দুটি অডিও বার্তা ফোনালাপ আপনাদেরকে শোনাবো, যার মধ্যে একটি হয়েছে আমাদের প্রতিনিধির সাথে আর দ্বিতীয় নম্বরটি স্বয়ং জনাব এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে আমাদের মুফতি মিজানুর রহমান হাফিজাহুল্লাহের হয়েছে। সম্মানিত দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই। যেই বাহাস অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে, আপনাদের সকলের জানা উচিত কেন সেই জিনিসটা ধূলিসাৎ হলো, কি কারণে সেটা বানচাল হলো, কারা বানচাল করলো, কিভাবে করলো, কেন আজকে বাহাস নিয়ে আগামীকালকে বাহাস, আজকে বিষয়ক আমাদেরকে সংবাদ দিয়ে না জানিয়ে পূর্বাপর কোনো কথাবার্তা না বলে হঠাৎ করে বলতেছে যে আজকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হবে, কেন এই সিচুয়েশন তৈরি হলো সেটা আপনাদের সামনে স্পষ্ট করছি। সম্মানিত মুসলিম মিল্লাত, আমার হাতে এই যে আপনারা যে রেকর্ড দেখতে পাচ্ছেন, এটা হলো জনাব এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তার সংগঠন তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে একটি চিঠি ইসলামিক ফাউন্ডেশনে শু করা হয়েছিল 15 তারিখে, আর আমাদের যৌথ উদ্যোগে একটি চিঠি সম্মেলনে শু করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনে, সেটা ছিল 14 তারিখে। আমরা ওনার পিএস বলার পরে
সাংবাদিক সম্মেলনে লক্ষ্য করে দেখলাম যে উনি ওনার সাংবাদিক সম্মেলনে এই চিঠি সম্পর্কে একতরফাভাবে একদিক কেটে যাওয়ার চেষ্টা করেছেন, অথচ স্পষ্ট এবং পরিষ্কার আপনারাও বুঝবেন যে আজকের এই বাহাস বানচাল হওয়ার জন্য এই একটি মাত্র চিঠি যথেষ্ট। আমি আপনাদেরকে এই চিঠিতে তিনি কি লিখেছেন সেটা আগে পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, বিষয় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন ভাড়ার আবেদন প্রসঙ্গে। প্রসঙ্গত উল্লেখ্য, হুবহু এই শব্দটা আমাদের যৌথ যে চিঠি দেওয়া হয়েছিল বাহাস প্রসঙ্গে, সেখানেও বিষয় এটাই দেওয়া হয়েছিল। দ্বিতীয় নম্বর লেখা হয়েছে, জনাব আগামী 25শে মে 2017 বৃহস্পতিবার সকাল 10 ঘটিকায় পবিত্র মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানের জন্য তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনটি ভাড়া নিতে আগ্রহী। আমি সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের যারা আমাদের এই ভিডিও শুনবেন, আপনাদের বিবেকের কাছে আমরা একটা প্রশ্ন তুলে ধরতে চাই। 25শে মে যেই দিন বাহাসের সময় সকাল 10 ঘটিকা যখন বাহাস হওয়ার ডেট, যখন প্রচলিত মিলাদ কিয়াম নিয়ে বাহাস হবে, ঠিক ওই সময়ে পবিত্র মাহে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনার বিষয়বস্তু দেওয়ার কারণেই ফাউন্ডেশনে যখন যাওয়া হয় তখন ফাউন্ডেশন থেকে অন্যতম কারণ হিসেবে এটা উল্লেখ করে বলা হয় যে যেহেতু দুপক্ষের চিঠি চলে আসছে আমরা দিতে পারবো না। যার চাক্ষুষ সাক্ষী আমাদের এখানে আমাদের প্রতিনিধি রয়েছেন যারা সরাসরি দাওয়া বিভাগের প্রধানের সাথে কথা বলেছেন, এবং তাদের যিনি প্রতিনিধি সাইফুদ্দিন মাহদি, সেও এই বিষয়টা সম্মত হয়েছে। এই সম্পর্কে আমাদের কয়েকটা প্রশ্ন। এক নাম্বার হলো, জনাব আব্বাসী সাহেব তার সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে বলেছেন উনি এই চিঠি দিয়েছেন কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন উনি মনে করেছেন হয়তোবা বাহাস বললে ফাউন্ডেশন অনুমতি নাও দিতে পারে, এই জন্য এই চিঠিটাকে শু করে অনুমোদন নিয়ে তিনি সেখানের মধ্যে বাহাস করবেন। আমাদের পক্ষ থেকে এক নাম্বার প্রশ্ন হলো, যদি আপনার উদ্দেশ্য এটাই থাকে তাহলে আপনি আমাদেরকে কেন না জানিয়ে পরিপূর্ণ গোপনভাবে এরকম আরেকটা চিঠি সেখানের মধ্যে শু করলেন? সুতরাং বোঝা যায় এটার মধ্যে অবশ্যই কোনো না কোনো রহস্য আছে, আর সেটা হলো বাহাস বানচাল এবং বাহাসের নামে পুরা জাতিকে একটি প্রতারণা করার অন্যতম উৎস। দ্বিতীয় নম্বর বিষয়, আমাদেরকে যদি নাও জানান তারপরেও আপনার যিনি প্রতিনিধি ছিলেন জনাব সাইফুদ্দিন আল মাহদি জানার কথা। আমরা ভিডিওতে দেখেছি, গোটা জাতিকে আহ্বান করবো আপনারা ভিডিওতে দেখুন, সেখানের মধ্যে সাইফুদ্দিন মাহদি একেবারে ইয়তীমের মতো বলছে এবং স্বীকার করেছে মনে হয় যেন সেটা জানেই না। সুতরাং বোঝা যায় যে এই বিষয়টা একান্ত গোপনে এবং ভিন্ন কোনো ষড়যন্ত্রের উদ্দেশ্যে দেওয়া হয়েছিল। জনাব আব্বাসী সাহেবের এই চিঠি বাহাস বিষয়ক তার পরাজয় বরণ এবং বাহাস থেকে পলায়নের এক নাম্বার কারণ হিসেবে আমরা উল্লেখ করে তাকে পরাজিত ঘোষণা করতে পারতাম, কিন্তু আমরা চেয়েছি এই বহসটা হোক, জাতি জানুক, বিদায় শুধু হালকা প্রতিবাদ করে এটাকে রেখে দিয়েছি, সেটাকে আমরা অনলাইন মিডিয়ার মধ্যে রেখেই আমরা ছেড়ে দিয়েছিলাম। সর্বশেষ কথা হলো, বাহাস বিষয়ে যদি উনার এই চিঠিটা বাহাসের সমন্বয়ের জন্যই হবে, তাহলে আমাদের উভয় পক্ষের প্রতিনিধিত্বশীল কোনো ব্যক্তিদের মাধ্যমে না দিয়ে তাদের সম্মতি অনুযায়ী এবং তাদের স্বীকৃতি অনুযায়ী তৃতীয় আরেকজন পক্ষ যিনি বাহাসের সাথে কোনোভাবেই যুক্ত নয়, জনাব বিক্রমপুরী সাহেব নামে একজন আলেমকে দিয়ে তিনি কেন দেওয়ালেন? বোঝা যায় যে তিনি আমাদেরকে গোপনে রেখে সেখানে ভিন্ন আরেকটা জিনিস করতে চেষ্টা করেছিলেন। সম্মানিত দর্শক, এই হলো উনি বাহাস বানচালের সবচেয়ে বড় যে চক্রান্ত করেছিলেন, এটা হলো মূল জিনিস। এখন আসুন সুবিধার্থে আপনারা প্রথমে আমাদের প্রতিনিধির সাথে, ওনাদের প্রতিনিধির সাথে কি আলোচনা হয়েছে এবং মুফতি মিজানুর রহমান সাইদ সাহেবের সাথে কি আলোচনা হয়েছে সেই অডিও বার্তাটা একটু শুনে নিই। মাওলানা মঞ্জুর হোসেন কথা বলছে এবং আপনার সাথে কথা বলছিল মাওলানা মাসুদুর রহমান বিক্রমপুরী সাহেব। জি জি জি, আমি ওই প্রথমে ওনাকে চিনি নাই, পরে উনি বললেন যে আমরা তো ফাউন্ডেশনে হুজুরের সঙ্গে অনেক মিটিং এ আমি বক্তব্য রাখছি, তো আমি কিছু কথা বলছিলাম আর কি। আপনি জানছেন কিনা, আমার কথাগুলা শুনছেন কিনা? জি জি জি, আমি তো আপনার কথা শুনে খুব ভালো লাগছে যে অন্তত দূরত্ব কমানোর জন্য একটা বসা হওয়া উচিত। জি, তো সেই দৃষ্টিকোণ থেকে তো ফাউন্ডেশন অনুমতি দেয় নাই। জি, এবং আমি ব্যক্তিগত ভাবে অনেক চেষ্টা করছি ডিজিকে, ওই ডিজির খুব ঘনিষ্ঠ বন্ধু বিক্রমপুরী সাহেব, মাসুদুর রহমান বিক্রমপুরী। আচ্ছা আচ্ছা, তাকে দিয়েও আমি চেষ্টা করছি যে
এখানে কোনো লোকজন থাকবে না, মিলনায়তনে আমরা 5 জন, আপনারা 5 জন, দিদি থাকলো, ফাউন্ডেশন কর্মকর্তারা থাকলো, কথাবার্তা হবে বাহাতে। সেটাও সে রাজি হয়নি। তারপরে তো আমি ভেবেছিলাম যে মাওলানা শেখ মাহমুদুল হাসান সাহেব, যাত্রাবাড়ির যে সাহেব, ওখানে বসবো আমি বলেছিলাম, এবং এটা আপনারাও সাদরে গ্রহণ করেছিলেন এবং দায়িত্ব নিয়েছিল ওই ফরাইজের যে লোক আব্দুল সাবুর, সে আমাদের বলেছিল যে আপনি কথা বলেছেন শেখের সাথে এবং তিনি সম্মত হয়েছে। তো কালকে রাতে তারা ফোন করে বলল যে না, অনুমতি শেখ দেয় নাই, উভয় পক্ষকে যেতে হবে। তখন আমাদের লোকজন বলল যে না, যেহেতু 25 তারিখ ফাইনাল, সেখানে আমরা যাব, এখানে আবার আমাদের যাওয়ার তো কোনো প্রয়োজন নাই। তা আমরা একটু সন্দিহান হওয়াতে আজকে সকালে আমার সংগঠনের কিছু লোক, দরবারের কিছু লোক যাত্রাবাড়ি শেখের কাছে গিয়েছিলেন। আচ্ছা, কিন্তু আমি বড় দুঃখ পেলাম, আপনাকে বলতেছি আমি, উনি যে এতটা হোস্টাইল অ্যাটিটিউড, উগ্র ব্যবহার করতে, মানে মেহমানের সাথে এই আচরণ একটা আদনা সামান্য বেআলেম জাহেলও করতে পারে না। তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করলো এবং বেফাস গালিগালাজ করছে আমাকে উনি। আপনাকে? জি, এটা যদি আপনি চান আমি রেকর্ড আপনাকে পৌঁছাতে পারবো। আমি অত্যন্ত স্তম্ভিত এবং ব্যথিত হয়ে গেলাম যে উনি একজন মুরাব্বি, এবং বিশেষ করে আমাকে অসংখ্য লোক আমাদের কটাক্ষ করছে যে হুজুর আপনি বাহাস করবেন, তাদের বাড়িতে যাবেন কেন? বাইতুল মুকাররমে হয় নাই, প্রেস ক্লাবে হতে পারতো, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে হতে পারতো। কিন্তু আমি ভাবছি যাক, বাহাস হবে, এটা তো আর কিলাকিলি মারামারি না, কিতাবে কথা হবে। আমরা কিতাব থেকে কথা বলবো, আপনারা কিতাব থেকে কথা বলবেন, খালেস থাকবে, মাহমুদুল হাসান সাহেব মুরব্বী, আপনাদের মুরব্বী, আমরাও তাকে মুরব্বী মানি। যেহেতু আমার দৃষ্টিতে উনি একজন মুতাদিল শাখ, আমি জানতাম এতদিন। কিন্তু উনি যে আচরণটা মেহমানের সাথে করলো, আপনি একজন ভালো আলেম, আপনি খুব ভালো জানেন, আপনি হাদিস পড়েছেন এবং পড়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1500 বছর আগে অমুসলিম বাদশাদের দূত আসলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তুচ্ছ করতেন না, অসম্মান করতে দিতেন না। আমি হয়তোবা মাহমুদুল হাসান সাহেবের থেকে বয়সে অনেক ছোট, কিন্তু আমি একটা ঐতিহ্যবাহী পরিবারের সন্তান হিসেবে একটা দরবার থেকে একটা সুরাহার জন্য আমার প্রতিনিধি গেল, সব উচ্চ শিক্ষিত গেছে। একটা ছেলে আমার যে গেল মুফতি মানজুর, সে উলুমুল হাদিসের ছাত্র এবং সে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্স এবং পিএইচডি করতেছে। আমার দরবারের একজন, আমার পিএস গেল, আমার সংগঠনের একজন ঊর্ধ্বতন নেতা গেল, তাদেরকে উনি তাদের সাথে তো খারাপ ব্যবহার করেছে, বরং বেফাস মন্তব্য এবং গালিগালাজ আমাকে করলো। আমি শুধুমাত্র ব্যথিত হয়ে আপনাকে ফোনটা দিলাম যে আমার, আপনি শেখকে একটু আপনি ফোন করবেন, এই আচরণটা করানোর উচিত হয়েছে কিনা। এটা তো সুন্নতের খেলাফ বটে, শরীয়তের একটা হুকুমকে তিনি কঠিন ভাবে লঙ্ঘন করছেন। রেকর্ডটা আমাদের কাছে আছে, এটার যদি একটা সুরাহা উনি না করেন, এটা আমরা ইন্টারনেটে দিয়ে দিব, আমরা জাতির কাছে এটার বিচার চাইব। আচ্ছা মাওলানা, আমি একটু আরজ করি। মূলত আসলে আমরা তো আহলে ইলমের ফেরেশতে, আমাদের হয়তো নাম আছে, অযোগ্যতা সত্ত্বেও আমরা জিনিসটাকে মনে হয় অনেক ঘুরাই গাড়াই জিনিসটাকে একটু বেশি দীর্ঘ করে ফেলতেছি। জিনিসটা এত কঠিন ছিল না কিন্তু। আচ্ছা, যাই হোক, আমাকে হযরত যাত্রাবাড়ি হযরত ফোন দিয়েছেন আপনার লোকগুলা চলে যাওয়ার পরে মনে হয়। এরপরে আমাকে হুজুর যা বলছেন যে আসলে মুফতি সাহেব, যিনি আমার মাদ্রাসার নামটা প্রস্তাব করলেন, আমি আশা করছিলাম যে এই মাওলানা আব্বাসী সাহেব, যদিও আমি চিনি না ব্যক্তিগতভাবে, আমার কোনো জানা নাই, চিনি না ভাই, মোলাকাতও আছে কিনা আমার মনে পড়ে না, কিন্তু উনি আমার সঙ্গে একটু কথা বলবেন বা সরাসরি ফোন করবেন, আসতে না পারলেও তারপরে লোকজন পাঠাবেন, কথা বলবো। যাই হোক, উনি তো আমার সঙ্গে কোনো কথা বলেননি, ওনার কয়েকজন লোক আসছিলেন। আমি শুধু এই কথাটা ওনাদেরকে বললাম যে যেই ব্যক্তিটা আমার নাম বা মাদ্রাসার নামকে জড়ালেন, প্রস্তাব দিলেন,
তো তিনি তো আমার সঙ্গে একটু কথা বলিয়া প্রস্তাবটা দিলে ভালো হইতো যে আমি পারবো কি পারবো না। তো আমার সঙ্গে কোনো যোগাযোগ ছাড়া, টেলিফোন ছাড়া তিনি যে এই নামটা দিয়ে দিলেন, এটা কেন দিলেন এটা আমার বোধগম্য নয়। আমি এই কথাগুলোকে একটু রাগের সুরে বলেছি, যেটা আমার অভ্যাস। অনেক সময় মেহমানদের সঙ্গে বা আমাদের সঙ্গে আমি কথা তবিয়তের খেলা বলে যেভাবে বলি এভাবে বলেছিলাম। এরপরে আমি বলছি ঠিক আছে ভাই, যেহেতু যাই হয়েছে হয়েছে, দিনই একটা মাসালা, দিনের কাজ হোক, আমি এটা চাই। সুন্দর পরিবেশে আহলে এলেমদের মধ্যে স্বল্প সংখ্যক লোক, বেশি ঝামেলা না করিয়া কিছু লোকের মধ্যে বৈঠকটা হোক, এলমি মুজাকারা হোক। এটা পাবলিক হইচইকারী কোনো বহস না, এটা ওলামারা কিতাবাদি নিয়ে দলিল প্রমাণ দিয়ে সুন্দরভাবে কথা বলবেন। আমি আপনাদেরকে অনুমতি দিলাম। এরপরে আপনার লোকরা নাকি বলছেন যে হুজুর একটু প্রশাসন, নিরাপত্তা ইত্যাদি। হুজুর বলছেন যে এটা আমার মানে প্রয়োজন হবে না, প্রয়োজন যদি হয় সেটা আমি দেখব। তো শুনেন, আমি দেখব। এই কথাগুলা হযরত আমাকে জানাইছেন এবং আমি তো এটা পাইয়া শুনিয়া সন্তুষ্ট হয়েছি। আর কি কথা কইছেন সব তো আর বলেন না, আমাকে খোলাসাটা বলছেন আর কি। আচ্ছা, তো আমি কোনো এই কথার মধ্যে আমার সাথে তার কোনো যোগাযোগ নাই, সম্পর্ক নাই। অতএব আমি অগ্রবর্তী একটা দল পাঠিয়েছি। আমি যদি আজকে ওনার রেসপন্স পেতাম, আমি নিজে যেতাম তার কাছে, বহসের আগে যে কথাবার্তা বলে আসতাম। কিন্তু উনি যে আচরণটা আমার লোকজনের সাথে করছে, হয়তো বা আমি গেলে এটা আরো পরিস্থিতি খারাপ হতো, কারণ আমি অত্যন্ত রাগী এবং বদমেজাজি মানুষ। আমি হয়তো বা রাগ কন্ট্রোল করতে পারতাম না, তাতে ইতে বিপরীত হতো বিষয়টা। অতএব এখন আর প্রশাসনের বিষয়টাতে এখন আমি মনে করি একান্ত জরুরি হয়ে গেছে। যিনি দেখেন একজন শত্রু আপনার বাড়িতে গেলে আপনি খারাপ আচরণ করবেন না, এটা ইসলামের হুকুম না। আমার বাড়িতে একটা শত্রু আসলেও আমি তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারি না, এটা একটা কঠিন হারাম কাজ। আমার মেহমান যেভাবেই হোক, যে শুরুতে হোক, ওনার বাড়িতে গেছে, উনি রাগ করতে পারতেন এতটুকু যে আমি আব্বাস হিসাব না আসলে তোমাদের সাথে কথা বলবো না, বের করে দিতেন, কেন আমার কষ্ট লাগতো না। কিন্তু আমাকে যদি সে চিনেই না থাকে, তো আমার পক্ষে মন্তব্য করতে পারে না, বিপক্ষ মন্তব্য করা চলে না। না, আসলে কি মন্তব্য করছে আমি এটা জানি না, আমি এটা প্রয়োজনে আমি জানতে পারবো। আমি রেকর্ড দিচ্ছি আপনাকে, রেকর্ডটা পেলেই আপনি তাকে জিজ্ঞেস করতে পারবেন। আচ্ছা মাওলানা, আপনি রেকর্ডটা আমাকে মেহরবানি করে পাঠাই দেন। আর কথা আমি বুঝছি, আমি আপনার ব্যথাটা বুঝছি। আপনি আর কিছু আমাকে বলা লাগবে না। আপনার শুধু শোনেন আপনি রেকর্ড। আচ্ছা বলেন। আমি 5 জন যাব, আপনারা 5 জন যাবেন। আর সেখানে সে যে আচরণ আমার অগ্রবর্তী দলের সাথে করলো, প্রশাসন ছাড়া সেদিন কি না করতে পারে, আমার তো কোনো আস্থাই আর তার উপর নাই। আমি তো মনে করি মুবাহাসা মুজাকারা কোন ক্ষেত্রে আমি যে উদার মনের পরিচয় দিয়েছি, এটা বিগতকাল ইতিহাসে বাংলাদেশে না আমাদের পক্ষের কোন আলেম করছে, না আপনাদের পক্ষের কোন আলেম করছে। আর আপনি যে আন্তরিক, আপনার সাথে আমি আপনার বাড়িতে যেও বসতে পারবো, আমি ডাকলে আমার বাড়িতে আপনি আসবেন, আপনার বিষয়টা আলাদা, যেটা আমি মাওলানা মাসুদ থেকে শুনলাম বা আমি নিজে কথা বলে বুঝলাম আপনার সাথে। আপনি যদি আন্তরিক পরিবেশে মুজাকারা চলো, আপনার বাসায় আমি যেতে পারি, মাদ্রাসায় আপনি আমার মাদ্রাসায় আসতে পারেন। মাওলানা, আমি একটা আরজ করি, আমি বুঝছি আপনার কথাটা। আপনি আমাকে রেকর্ডটা মেহরবানি করে পাঠাই দিয়েন, আমি দায়িত্ব নিলাম, আমি হুজুরের সঙ্গে কথা বলবো, এবং যদি কোনো এমন কথা থাকে অবশ্যই এটার সরা আমি আশা করি করব। তবে একটা কথা, আপনারও মুরব্বী, আমাদের জাতীয় মুরব্বী তিনি, সেই হিসাবে যদি মুরব্বী হিসাবে নিজের শিষ্য বাচ্চা মনে করি কোনো কথা বলেছেন রাগের সুরে, উনি তো গালমন্দ করার মতো লোক না, বা করার কথাও না জীবনে। আমি জানি না। আমি তাকে মুরব্বী মানতাম, তবে এখন থেকে আর মুরব্বী মানার আমার দৃষ্টিতে তার কোনো যোগ্যতা নেই। আমার মনে হয় আপনি নিরাশ হইেন না, মুরব্বী ঠিক আছে। আপনি আমাকে মাওলানা আপনি আমাকে জিনিসটা পাঠাই দেন। আর ওই দিনের আন্তরিকতার পরিবেশ, নিরাপত্তার ইনশাল্লাহ আপনি মনে করতে পারেন যে আমিও, যেহেতু আপনি আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতেছেন, তো আমিও একটা মাসউলিয়ত নিব, যাতে কোনো পরিবেশ কিছুই না হয়, সুন্দর পরিবেশে আমরা আপনভাবে
মোহাব্বতানা তরিকায় বসবো ইনশাল্লাহ। আপনি নিরাশ হইেন না, আপনি আমাকে রেকর্ডটা পৌঁছান। জি, কোনোভাবেই নিরাশ না মৌলানা। মাহমুদুল হাসান স্যার যদি এটা বাহাস করতে বহসের নিয়ম অনুযায়ী রাজি না হয়, আমি আপনার মাদ্রাসায় আসতে ইনশাল্লাহ প্রস্তুত আছি। আপনার যে আন্তরিকতা আমি পেয়েছি, আমি আপনার ওখানে যেতে আমার কোনো বাধা নাই এখন। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আমার মনে হয় আমরা সেখানে বসতে পারবো এবং বহসের নিয়ম অনুযায়ী আমরা বাহাস করব। বাহাসের নিয়ম রক্ষা করে সেখানে সালিশ নিযুক্ত করে মাহমুদুল হাসান সাহেবকে লিখিত অনুমতি দিতে হবে। এক, আর যে আচরণটা করছে এটা আপনি তার কাছে যেভাবেই হোক জেনে নেন যে এটা কেন সে আচরণটা করলো। আচ্ছা, বাকি আমার লোক আপনার লোক বসে মাহমুদুল হাসান সাহেবকে প্রশাসনিক অনুমতি নিতে হবে না, আমরাই ব্যবস্থা করবো। আচ্ছা মাওলানা, যেহেতু আপনার মঞ্জুর সাহেব আমাদের লোককে নাকি জানাইছেন, শুনলাম যে উনি অনুমতি দিয়েছেন, এখন আর লিখিতভাবে নেওয়ার জন্য দুই পক্ষ যাওয়া টাওয়া ইত্যাদি কিছু প্রয়োজন নাই, আমরা এটা কনফার্ম হয়েছি, তিনি অনুমতি দিয়েছেন। এই কথাটা যে হ্যাঁ মঞ্জুর সাহেব জানাইছেন, মঞ্জুর সাহেব কথাটা বলছেন, এটা আব্দুল সবুর বলছে যে উভয় পক্ষের যে অনুমতি নিতে হবে। তখন আমাদের মঞ্জুর সাহেব বলেছেন যে না, দায়িত্ব ছিল আপনারা একাই অনুমতি নিবেন, আপনার কথা বলছে মুফতি সাহেবকে দিয়ে আমরা এখানে যাব। আপনি একটু মঞ্জুর সাহেবকে জিজ্ঞাসা করেন, তিনি আজকে শুনেন শুনে একটু আপনি অপেক্ষা করেন। মঞ্জুর সাহেব বলেছেন, আমি মঞ্জুর সাহেবের রেকর্ড শুনেছি, আমাকে শুনেছি আজকে যে ঠিক আছে এটা আর দরকার নাই, অনুমতি হয়েছে, এটা আমরা কনফার্ম জানলাম। এই রেকর্ডটা কালকে না, এই রেকর্ডটা 3 দিন আগে। না জি না জি না, কালকে রাতে আব্দুল সবুর ফোন করছে, মানে আজকের 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 আমি দেখতেছি, এটা দেখেন আপনি। আর আপনার সাথে কথা বলবো, আর আপনি একটু শান্ত থাকেন, আমরা একসঙ্গে বসবো, আমরা মুসলমান ভাই, আমরা নবীজিকে মহাব্বত করি, আপনিও মহাব্বতের একজন আশেক, বাস আমরা ইনশাল্লাহ কোনো দূরত্ব থাকবে না, এত বড় কিছু ফাঁক নাই, আমরা কিছু এলমি মুজাকারা করব, যাত্রাবাড়িতে ইনশাল্লাহ হবে, হযরত মহাব্বত করবেন, আপনি বেশি দুঃখিত হয়েন না, আপনি আমাকে রেকর্ডটা একটু পাঠাই দেন, যদি এর মধ্যে কিছু থাকে আমি হুজুরকে বলবো। আমি রেকর্ডটা পাঠাচ্ছি, তবে আমাদের লোকজন অত্যন্ত মর্মাহত, তারা আপনার সাথে যাবে, আপনার সাথে কথা বলবে, তিনি যে আচরণ করছেন এখানে কোনো পরিবেশই উনি করে দিতে পারবে না। আর সেটা যেটা আপনার প্রতিষ্ঠান হতো, আমরা আপনার কথায় আস্থা রাখতে পারতাম, এটা তো তার প্রতিষ্ঠান, তার ইখতিয়ার। আর সে নিজেই বলে যে সে মেজাজ কন্ট্রোল করতে পারে না, তখন সে মেজাজ কিরকম দেখায়, একটা অপ্রীতিকর ঘটনা ঘটুক, এটা আমরা ওই দিন তো ওনার কোনো বিষয় নাই, উনি তো আমাদের বাহাসও থাকবেন না, ওনাদেরকে আমরা, উনি তো বিচারকও বানি নাই। মঞ্জুর এসে রাতে আপনাকে রেকর্ড দিচ্ছে এবং কথা বলতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক, ওয়ালাইকুম সালাম। রাসূল তোমায় ভালোবাসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মঞ্জুর হোসেন ভাই কেমন আছেন ভাই? জি ভাইজান। ভাই ওই বড়দের সাথে তো কথা বলে আপনার সাথে, তো বড়দের সাথে কথা বললাম, তো ওনারা যেটা জানালেন আপনারা নাকি সকালে গেছিলেন শুনলাম। হ্যাঁ, একদল আমার ওই যে বললাম না মাহাদি, এরপরে না ওই দুপুরে তো কথা বললাম, ওই সময় তো বলেন নাই। যাই হোক, যাবে বলছেন, গেছেন যে বলেন, সমস্যা না, এটা কোনো ব্যাপার না। তারপর আমরা দুইজন একসাথে গেলে জিনিসটা দেখতে সুন্দর দেখাইতো আর কি। তো যাই হোক, এখন আপনাদেরকে হুজুর কি বললেন আর কি? হুজুরে ওই বিষয়টাই প্রশাসনের দায়িত্ব নিবেন না। আচ্ছা আচ্ছা, প্রশাসন না, তো 25 তারিখ আসেন, এমনি আলোচনা হোক, এইসব বিষয়ে হুজুর আলহামদুলিল্লাহ আগ্রহী। আচ্ছা, হুজুর বলছেন যে মানে এখানে এলমি আলোচনা হোক, কিন্তু প্রশাসনের দায়িত্ব হুজুর নিবেন না, এরকম বলছেন হুজুর? না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশাসন কেন? আচ্ছা আচ্ছা, তো তাইলে তো এই ব্যাপারে যদি এখন আর কিছু বলছেন নাকি হুজুর এমনি কোনো বিষয়? না না, এইসব বিষয় বলছে, আর কিছু বলার নাই না? হ্যাঁ, এবং বলছে যে আমার মাদ্রাসায় কেন জড়াইলেন, আমার মাদ্রাসাতে এইসবের উঠতে ছিল। আচ্ছা, তো আপনাদের আচ্ছা আচ্ছা, এমনি হুজুরের কথার পরিপ্রেক্ষিতে আপনাদের এখন মানে সিদ্ধান্ত কি যাওয়ার ব্যাপারে? বা ওই তো প্রশাসন, তো আপনি তো নিজে বুঝেন, প্রশাসন তো আবশ্যিক না, বাহাসের তো এটা একবার মূল বিষয়। বাহাস আসলে মূলত
মূলত থানাতেই হয়, বেশিরভাগ বাহাত থানাতেই হয়, বুঝছেন না? প্রশাসনের ইয়ের রুমে ওসি বা যাই যে কারো রুমে প্রশাসনের উপস্থিতিতে পাঁচজন বা যতজনে থাকুক আইকা কোনো দর্শক শ্রোতা তারা আলোচনা যতক্ষণ হইতে পারে হোক। বুঝতে পারছি। এখন আমরা হুজুরের কাছে এটাই বারবার বলছি যে হুজুর এই যে ধরেন আমরাও চাই কেউ না আসুক, শুধুমাত্র যারা আলোচনা করবেন তারাই আইসা একবারে গেট আবদ্ধ থেকে। তো হুজুর তো মোটামুটি আপনাদেরকে বলছেন যা বলার, যাই হোক আলহামদুলিল্লাহ। এখন আমরাও যদি থাকতাম তাহলে হুজুরকে হয়তো আমরা ওইভাবে বলতাম একসাথে গেলে। তো এখন ব্যাপার হচ্ছে মাদ্রাসা তো একটা প্রতিষ্ঠান এবং হুজুর নিজে এখানে একজন প্রশাসক, তো সেই হিসাবে আমরা পরবর্তী কোনো পদক্ষেপ নিতে হইলে হুজুরের সাথে পরামর্শ করি, পদক্ষেপটা নিলে ভালো হবে। নাহলে হুজুর নারাজ হইতে পারেন আর কি, পরে আবার হুজুর যদি নারাজ হন এই আর কি। তো প্রশাসন হুজুরের নারাজে তো করা যাবে, হুজুরের প্রতি আমি কালকে আপনাকে বলছি যে এখন দায়ী হুজুর, ঠিক আছে? একটা প্রস্তাব আমাদের ছিল, কিন্তু এখন মানে এখানে কোথায় বসবো, কোন রুমে বসবো, কিভাবে কি করবো, কখন কি করবো, এগুলো সবকিছু এখন হুজুর, যেহেতু হুজুরের ঘরে আমরা যাচ্ছি, হুজুর এইসব মূল এখন হুজুরের জানার বাইরে কোনো কাজ তো অবশ্যই করা যাবে না। তা তো অবশ্যই হুজুরের জানার বাইরে কিছু করা যাবে না, এবং আমরাও চাই হুজুরের জানার বাইরে কিছু না হোক। হুজুর আমাদের মুরব্বী, আপনাদেরও মুরব্বী, আমাদেরও মুরব্বী, সবার মুরব্বী। আমি আপনারে ওই যে বললাম না, পড়াশোনার বিষয়টা কিভাবে কি করবেন। মানে এখন ব্যাপার হচ্ছে হুজুরের অনুমতি সাপেক্ষে যেহেতু আমরা করতেছি, আপনারাও গেছেন, আমরা আমাদের মিজান সাহেব হুজুর মৌখিকভাবে অনুমতি নিয়েছেন, আমরা তো এখনো সরাসরি যাইতে পারি নাই। আপনারা তো আলহামদুলিল্লাহ সরাসরি গেছেন। তো এখন হুজুরের সাথে যেহেতু আপনাদের একটা কথা হয়েছে, তো পরবর্তীতে যদি প্রশাসনিক কোনো ব্যাপার হয় তো আমরা দোনো পক্ষ যাই হুজুরের সাথে পরামর্শ করে এটা কিভাবে কি করা যায়। প্রশাসনিক ব্যাপার হয় মানে ভাই বুঝলাম না, আপনি কি প্রশাসন লাগবে না এই পক্ষে নাকি? না না না, লাগবে না তা তো বলতেছি না, লাগবে না, অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে, কেন লাগবে না? বাকি পরবর্তীতে যে কোনো একটা পরিস্থিতির আগেই আমিও ঠিক আছে, আমার আপনার মাঝে কিছু হবে না, কিন্তু অতি উৎসাহী কিছু মানুষ সব জায়গায় থাকে, এটা একবারে আপনি ভালো করে জানেন, এই পক্ষে এই পক্ষ, কিন্তু এই অতি উৎসাহী মানুষগুলো আপনি তো আটকাতে পারবেন না। হুজুর যেভাবে সেটা তো বুঝলাম, আমি তো আপনার কথা বলছি। এখন যদি আমরা পড়াশোনার দিকেও যাই, সেটাও তো হুজুরের অনুমতি সাপেক্ষে সেটা যাইতে হবে, তাই না? যেহেতু এটা হুজুরের প্রতিষ্ঠান, এই তো আমি এটা পক্ষে যে হুজুরের ঘর, হুজুরের ইয়ে ছাড়া কোনো কিছু। তো এটাই ব্যাপার। তো ঠিক আছে, আপনাদের কথা আপনি শোনেন ওই হুজুর প্রশাসনের ঘোর বিরোধী, যতটুকু আমি দেখলাম বুঝলাম। আচ্ছা, ঘোর বিরোধী। আপনি ওই হুজুর দিয়ে, আর প্রশাসন হুজুরে একবার বলে দিলে আইজি পুরো প্রশাসনকে দিয়ে দিবে। হুজুর যদি একটু বলে দেয় আইজি কে যে হুজুরের যে প্রভাব আলহামদুলিল্লাহ আইজি থেকে সবার কাছেই একটা গ্রহণযোগ্যতা হুজুরের আলাদা আছে। যাই হোক, এটা তো ভালো বলছেন। হুজুরের সাথে আলোচনা করে তারপরে জানাইতেছি। আচ্ছা ঠিক আছে, সালাম। সম্মানিত মুসলিম মিল্লাত, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দুটি ফোনালাপ আমরা শুনিয়েছি। যে দুটি ফোনালাপ থেকে আপনারা যা বুঝার বুঝেছেন, আশা করি আপনাদের এরপরে কোনো অস্পষ্টতা থাকবে না। বাকি সারমর্মস্বরূপ আমি একটু সংক্ষিপ্ত কথা বলি। ওনারা বারবার একটি কথা মিডিয়ায়, এমনকি ওনাদের কথিত গতকালকের সাংবাদিক সম্মেলনেও দাবি করেছেন, আমাদের সারেতাজ শেখুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম অনুমতি দেননি। অথচ আমাদের প্রতিনিধির সাথে উনাদের প্রতিনিধির যে বক্তব্য হয়েছে, যদিও তারা আমাদের প্রতিনিধির সাথে যাওয়ার কথা ছিল না, যে ভিন্ন উদ্দেশ্যেই গোপনে গিয়েছেন, তারপরেও সেখানে স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ হজরত অনুমতি দিয়েছেন, বাসের কথা তিনি বলেছেন এবং তেনার অনুমতি হয়েছে। তাহলে এখন আপনারাই বলুন যে আমাদের প্রতিনিধির সাথে অনুমতির কথা স্বীকার করে আর আজকে পুরো জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে যে হযরত অনুমতি দেননি। আমরা মনে করি একদিকে পুরো জাতিকে বিভ্রান্ত করা, আরেক দিকে এদেশের শীর্ষস্থানীয় আলেমদের অন্যতম একজন মুরব্বীর ব্যাপারে এটা স্পষ্টতর অপবাদ। আমরা পরিচ্ছন্ন ভাষায় বলছি, যাত্রাবাড়ির হজরত অনুমতি দিয়েছেন, অনুমতির উপর উনি এখনও বলবৎ আছেন এবং থাকবেন। প্রয়োজনে আমরা তাদেরকে মোহতারাম যাত্রাবাড়ি হজরতের সাথে মুখোমুখি করাবো, যদি তাদের সৎ সাহস থাকে। আশা করি আমাদের সেই চ্যালেঞ্জ তারা গ্রহণ করবেন। বাকি আপনাদের এখানে একটা প্রশ্ন হতে পারে
যেটা তারা বারবার অপপ্রচার করছে সেটা হচ্ছে লিখিত কোথায়। সম্মানিত শ্রোতা, আপনারা অবশ্যই দেখেছেন আমাদের প্রতিনিধির সাথে যেই কথাটা হচ্ছিল সেখানের মধ্যে তারা প্রথমত লিখিত বিষয়টাকে তারাই এড়িয়ে যাচ্ছেন যে ঠিক আছে অনুমতি হয়ে গেছে, লিখিত আর লাগবে না। দ্বিতীয় বিষয়, আগের আলোচনাগুলোতে আমরা বলেছি এবং অনলাইনে লিখেছি যে মুহতারাম মুফতি মিজানুর রহমান হাফিজাহুল্লাহ মৌখিক অনুমতি নিয়েছেন, আল্লাহর কসম তিনি মৌখিক অনুমতি নিয়েছেন এবং সেই বিষয়টাই অনলাইনে দেওয়া হয়েছিল। তাদেরকে যে আমাদের সাথে এসে আবার যাওয়ার কথা বলা হয়েছে সেটা ছিল লিখিত অনুমোদনের জন্য, কিন্তু তারা আমাদের সাথে লিখিত অনুমোদনের জন্য যান নাই, আর পরবর্তী ফোনে বললেন এখন আর লিখিত লাগবে না। হযরত আমাদের সাথেও বলেছেন যে অনুমতি হয়েছে। সুতরাং লিখিত হয় নাই মর্মে নতুন কোনো ইস্যু দাঁড় করিয়ে বলা, এটা পুরা জাতিকে বিভ্রান্ত করা, আমাদের মুরব্বীর উপর অপবাদ দেওয়া এবং পুরা বাহাসটাকে বানচাল করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের সেই বানচালীয় ষড়যন্ত্রের মতো এখানেও ভিন্ন আরেকটা ষড়যন্ত্র, ভিন্ন আমরা অন্য কিচ্ছু বলে এটা মনে করতে পারি না, বরং এটাও আরেকটা গভীর থেকে গভীরতর ষড়যন্ত্র। দ্বিতীয় নাম্বার হলো যাত্রাবাড়ি হজরতের সাথে তাদের হওয়া সেই অডিও বার্তা, যেটা তারা খেয়ানত করে অনলাইনে প্রকাশ করেছে, সেটার মধ্যেও আপনারা দেখতে পাবেন এক পর্যায়ে এসে তারা যাত্রাবাড়ি হজরতকে বলছে তাহলে আপনি অনুমতি বাতিল করে দেন। সুপ্রিয় দর্শক, সম্মানিত মুসলিম মিল্লাহ, এই শব্দ দ্বারাই বোঝা যায় যে তারা আসলে বাহাস বানচাল করতে চেয়েছিল বিদায় যাত্রাবাড়ি হযরত তাদেরকে ধমক দিয়েছেন এবং স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন কেন আমি এটা নিষেধ করতে যাব, আমি তো অনুমতি দিয়েই দিয়েছি। সুতরাং বোঝা যায় আসলে তারা সেখানের মধ্যে গিয়ে অনেক রকমের চক্রান্ত করতে চেয়েছেন, যেটা আজকে জাতির সামনে স্পষ্ট। আসলে তারা যাত্রাবাড়ি হোক বা যেখানে হোক বাহাস চান না বলেই একের পর এক এই ধরনের চক্রান্তগুলো হয়েছে। সম্মানিত দর্শক, কিছু বিষয় সংশয় তৈরি হতে পারে, বরং তারা যে বিষয়টা সংশয় তৈরি করছেন সেটা আমরা ক্লিয়ার করছি। এক নম্বর হলো, যেহেতু বাহাসটা দ্বিপাক্ষিক, তাহলে মুফতি মিজানুর রহমান হাফিজাহুল্লাহ মৌখিক হলেও এককভাবে কেন অনুমতি নিলেন? এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমাদের প্রতিনিধির সাথে তাদের যে একটা কথা হয়েছিল, প্রথমে আপনারা ফোন আলাপটা শুনুন। সালাম আলাইকুম। জি হযরত, কেমন আছেন আপনি? আচ্ছা, হ্যাঁ, আমাদেরকে ফাউন্ডেশন বলছে যে যেহেতু দুই পক্ষ থেকে হয়েছে, মানে একটা বসের কথা হয়েছে এবং এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আলাদাভাবে একটা দরখাস্ত দিয়েছেন, তো যার কারণে এটা অনুমতি হচ্ছে না এবং সরকারের উচ্চ পর্যায়ে থেকেও নাকি ওনাদেরকে বলা হয়েছে যে অনুমতি হবে না। হ্যাঁ, দরখাস্ত না, আলাদা এত করছে না যে কোনো ভাবে অনুমতি দেওয়া হবে। হ্যাঁ, এটা কোনোভাবে বলতেছে এইটাই। আচ্ছা আচ্ছা, বিকল্প কি করা যায়? বিকল্প যেটা হচ্ছে আমরা এটা নিয়ে আলোচনা করছি, যেহেতু আপনাদের ওই দিনকে মুরব্বী বললেন যে আমি তো ডিজির সাথে কথা বলছি, ডিজিটা স্পষ্ট বলছে যে দিবে না, তো আমরা এটা মুরব্বীদের জানানোর পর ওনারা বললেন হ্যাঁ ওই দিন তো আপনাদের মুরব্বীর সাথে আমাদের মুরব্বীর কথা হয়েছে যে যেহেতু এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব পরামর্শ দিয়েছেন যে যাত্রাবাড়ি হুজুরের এখানে হোক, তো সেই হিসাবে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের যেহেতু প্রস্তাব, আমরা ওনার প্রস্তাব মেনে যাত্রাবাড়ি হুজুরের কাছেই যাই। যাত্রাবাড়ি হুজুর এখানে হলে দোনো পক্ষই যেহেতু এটা মানছে, তো দোনো পক্ষের কথা মতো যাত্রাবাড়ি হুজুর এখানে হোক, সেটাই ভালো হয় আর কি। তো এখন আমরা যেটা চাইছিলাম যে মাহাদি ভাই সহ আমরা হুজুরের কাছে যাইতে, যে হুজুর এরকম এরকম আমরা একটা এতদিন ধরে একটা বিষয় নিয়ে আমাদের মন কষাকষি বা ভুল বোঝাবুঝি, আমরা চাচ্ছি এই ব্যাপারে আলোচনা পর্যালোচনার মাধ্যমে আমাদের দূরত্বটা কমাই যায় না, আমরা যেন উম্মতের মাঝে একত্রে কাজ করতে পারি। তো সেই জন্য আপনার এখানে বসতে চাই, এই জন্য হুজুর আপনার অনুমতি চাই। এখন চাচ্ছিলাম যে আমরা হুজুরের কাছে আজকে অনুমতির জন্য যাওয়ার জন্য, এখন এই ব্যাপারে আপনি কি বলেন আর কি? জি জি, যেহেতু আজকে সময় আছে এবং সময় কাছায় গেছে ভাই, বুঝেন না? জি জি, জি আচ্ছা, কথা বুঝাচ্ছেন, আমি একটু কেটে করতেছি, কথা স্পষ্ট আছে, আমি কেটে করতেছি। সালাম আলাইকুম। জি হযরত বলেন। আমি বলছি কি, হ্যাঁ, ফরাইজি হুজুর সহ আমিও গেলাম, আমরা যাই এই হুজুরে ভালোভাবে বলি, এটা ভালো হয় না? হ্যাঁ, এটা তো ভালো হয়। বাকি ওই আরেকটা বিষয় যেটা হচ্ছে, যদি আমরা ছোটরা যাই তো
তো হুজুর একটা বললো বাকি ওই আপনাদের মুরব্বী ওই দিন যেটা বললো এনাতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে পরামর্শ করে যে এনাতুল্লাহ আব্বাসী সাহেব ওদিক থেকে হুজুরে ফোন দিল, এদিক থেকে আমাদের বড়রা ফোন দিল, তো দোনো পক্ষ যদি ফোন দেয় তখন বিষয়টা গাঢ় হবে, হুজুরের কাছে এটা গ্রহণযোগ্য হবে আর কি। এইখানে ধরেন আমরা ছোটরা গেলেও বিষয়টা গ্রহণযোগ্য হবে না, কিন্তু বড়রা যদি ফোন করে দেয় তখন হুজুরের কাছে বিষয়টা গুরুত্ব পাবে যে না আসলে ওনারা চাচ্ছেন যে মতবিরোধটা মিটুক, তখন হুজুর বিষয়টা দিবেন। আমরা তো যাবো জাস্ট এটার মানে সংবাদ হুজুরের কাছে পৌঁছানোর জন্য। পরে ওনারা বলবেন যে হুজুর আমরা তো আসলে মাদ্রাসাগুলো নিয়ে ব্যস্ততা, যার কারণে আসতে পারি নাই, লোক পাঠাইছি, বাকি আমরা ফোন দিয়ে আপনাকে জানাই দিতেছি, আপনি একটু আমাদের অনুমতি দিলে খুব বড় এহসান করা হয়। আচ্ছা শোনেন তো, ওই আগে তো ফোনটা দিলে ভালো হয়, ধরুন লোক পাঠাইছি এই কথাটা না বললে যদি আপনারা যান। আবার আমি এটাই চাচ্ছি যে হয়তো হুজুরও ফোন দিবে, আব্বাসী হুজুরও ফোন দেয়, ওই দিক থেকে দেলোয়ার সাহেব যদি বা মিজানুর রহমান সাহিদ সাহেব যদি ফোন দেয়, আশা করি যাত্রাবাড়ি হুজুর করবে না, মানে হুজুরে ভালোভাবেই করে এবং ওইখানে বসার সুযোগ করে দিবে। এই জন্য আজকে হুজুরও ফোন দেখ, আপনিও মিজানুর রহমান সাহিব সাহেব বলেন ফোন দিতে, এরপরে কালকে আপনারা দেখা করেন, তখন আর ওই হুজুর এই কথা বলতে পারলো না যে আমাকে তো ফোন দেয় নাই বা এইরকম যেন বলতে না পারে। মানে এক যাওয়াতেই যেন মানে হুজুরের বিষয়টা বুঝে নেয় এবং দিয়ে দেয় অনুমতি আর কি, ইনশাআল্লাহ আমার এখানে আসুন। জি ইনশাআল্লাহ ঠিক আছে। তাহলে আমরা আচ্ছা আপনি মিজানুর রহমান সাহিদ দিয়ে পড়াইছি হুজুর না, আপনি মানে হুজুরের কিনে বা হুজুর মূল্যায়ন করে এরকম দেলোয়ার সাহেব হোক বা মিজানুর রহমান সাহিদ সাহেব হোক, এই জন্য একজনকে দিয়ে একটু ফোন দেওয়া হয়। জি সমস্যা নাই, বলবো যে হুজুর যেন ফোন দেয়, হুজুর ফোন দিবে ইনশাআল্লাহ। জি আপনাদের এনাতুল্লাহ আব্বাসী সাহেবকে ফোন দিতে বলেন, আমি মিজানুর রহমান সাহিদ সাহেবকে অবশ্যই বলবো হুজুর যেন ফোন দেয় আর কি ইনশাআল্লাহ। জি জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মঞ্জুর ভাই? এই তো আলহামদুলিল্লাহ। ফোন দিছিলাম আজকে না জানানোর কথা ছিল ভাই, সেই জন্য। জি অবশ্যই আমরা যাবো, তবে এর আগে বলছি যে ভাই এটা তো হ্যাঁ বলেন। জন্য একটা অডিটোরিয়াম আপনি ভালো করে জানেন যে আচ্ছা কথা কেটে আসতেছে, আমি কাইটে আবার কথা কেটে আসতেছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মঞ্জুর ভাই? এই তো আলহামদুলিল্লাহ। ফোন দিছিলাম আজকে না জানানোর কথা ছিল ভাই, সেই জন্য। জি অবশ্যই আমরা যাবো, তবে এর আগে বলছি যে ভাই এটা তো হ্যাঁ বলেন। জন্য একটা অডিটোরিয়াম আপনি ভালো করে জানেন যে আচ্ছা কথা কেটে আসতেছে, আমি কাইটে আবার কথা কেটে আসতেছে। সালাম আলাইকুম। জি এখন মানে প্রেস ক্লাব অথবা কোন একটা অডিটোরিয়াম ভাড়া নিয়ে মুবাহিসরা ভিতরে থাকবেন, 13টা ভিতরে থাকবেন, প্রশাসন একটু ভিতরে থাকবেন, দর্শকরা ওই যে দিয়ে বলে মানে দেখানোর ব্যবস্থা করা। আচ্ছা ভাই আমি বলি শুনেন, আমি বুঝছি আপনার কথা, আমি বুঝছি। বাকি দেখেন এখানে ওই দিনকে আপনাদের বিক্রমপুরী সাহেব আসছিলেন, উনি স্পষ্টই বলছেন উনি আব্বাসী সাহেবের সাথে কথা বলে আসছেন, যদি ইসলাম ফাউন্ডেশন মিলনায়তন না হয় তাহলে যাত্রাবাড়ি হুজুরের মাদ্রাসায় হবে। আপনি কালকে আমাকে বলছেন যে যাত্রাবাড়ি হুজুরের মাদ্রাসা এখানে হবে, আমি আব্বাসী সাহেবকে বলবো। আমি বলি আপনি শেষ করি, আপনার মতো আমি শুনছি। আপনি বলছেন মুফতি মিজান সাহেবকে দিয়ে ফোন দিতে, আপনি বলছেন আব্বাসী সাহেবকে দিয়ে ফোন দিতে, আপনি আব্বাসী সাহেবকে বলবেন ফোন দেওয়ার জন্য, এবং কালকে আমি আপনাকে ফোনও দিছি এবং আপনি বলছেন যে আপনি আব্বাসী সাহেবকে জানাইছেন। তো আব্বাসী সাহেব যেখানে প্রস্তাব করছেন যে মিজান সাহেবের এখানে হোক, ফেসবুকে আসছে, বিক্রমপুরী সাহেব বলছেন, আপনি বলছেন, এমনকি 9 তারিখও আপনি বলছেন আব্বাসী সাহেব এই কথা বলছে। তো এইখানে আর দ্বিতীয় কোনো ওই তো আমার তো মনে হয় না দরকার আছে। এখানে বিষয় হচ্ছে যে
এখন কি হবে? এখন যদি নিরপেক্ষ জায়গা পাওয়া যায়, ভাই নিরপেক্ষ জায়গা বলতে আপনাদের আব্বাসী সাহেব তো প্রস্তাব করছেন, এখানে তো ব্যাপারটা এমন না যে আমরা প্রস্তাব করছি, উনি প্রস্তাব করছেন আমরা গ্রহণ করছি। প্রস্তাব আপনারা কি কখনো করছেন আব্বাসীর মাদ্রাসায়? এটা আমরা করছি, আমাদের উদারতা এখন দেখাচ্ছি না না ভাই, এটা এখন কোনো কথা না। তার মানে কি আপনারা অনেক কথা এরকম বলছেন যা বলা হিসাবে আসলে আপনাদের মনের কথা না। না তাহলে তো আপনার কথা ভাই এটা আসতেছে ভাই। না এখন শুনেন আব্বাস আপনারা বলতেছেন, আমি বলি আপনারা যেহেতু বলতেছেন যে যদি কোথাও না পাওয়া যায়, মানে এখন বলতেছেন যদি কোথাও না পাওয়া যায় তাহলে মাহমুদ হোসেন সাহেবের এখানে হবে। তো এখানে যেহেতু আব্বাসী সাহেব মাহমুদ হোসেন সাহেবের এখানে কোনো সমস্যা নাই, তো কথা যেহেতু আসছে মাহমুদ হোসেন সাহেবের এখানে হোক, তাহলে আপনারা ট্রাই করে দেখেন, আমরাও ট্রাই করে দেখি, যদি হয়, যদি না হয় তখন আমরা অন্য কোথাও দেখলাম, এটা তো কোনো সমস্যা নাই। না প্রয়োজনের কথাটা ভাই আগে আসে নাই বা কালকেও আসে না। আপনি আমাকে বলছেন যে আমি রিস্ক নিতেছি, আপনি নিজে বলছেন ভাই কিন্তু যে আমি রিস্ক নিতেছি, এটা লেখার দরকার নাই, মাহমুদ হোসেন সাহেবের এখানে হবে, আপনি কিন্তু বলছেন ভাই কালকে। না ভাই এই আপনার অবস্থান থেকে সরে আসছেন ভাই, না 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 এটা বলে লাভ নাই ভাই। না না ওই রকম ভাই, তবে এটা এখন আসতেছে, এটা হয় না। থাকবে, সমস্যা কি, হুজুর এখানে থাকবে যাতে কোনো সমস্যা না হয়। দেখেন আমি বলি প্রেস ক্লাব একটা খোলা জায়গা, ইসলামিক ফাউন্ডেশন হয়তো ইসলামিক ফাউন্ডেশনটা সরকারি যেতে, এখানে কোনো ধরনের ঝামেলা হওয়ার কোনো সুযোগ ছিল না। প্রেস ক্লাব, আর দ্বিতীয় কথা হচ্ছে প্রেস ক্লাব বা এখন আর ইসলামিক ফাউন্ডেশন বলে তো লাভ নেই। এখন কথা হচ্ছে যেহেতু আব্বাসী সাহেব বলছেন এবং সেই হিসাবে আমরা যেহেতু এটা বলতেছি, তো এটা তো আর কোনো সমস্যার কথা না, যেহেতু এখানে কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে না, এটা তো একদম নর্মাল হিসাব। আর এটাও আর আপনি বলতেছেন নিরপেক্ষ জায়গা, আমি বলি হ্যাঁ আপনি বলতেছেন নিরপেক্ষ হিসাবে। দেখেন মাহমুদ হোসেন সাহেব অবশ্যই আব্বাসী সাহেবের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, অবশ্যই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, নাইলে কখনোই। হ্যাঁ হ্যাঁ সেটাই বলতেছি, হ্যাঁ হ্যাঁ সেটাই ঠিক বলতেছি, এই অবশ্যই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, এই জন্য না ভাই এটা ওই দিনকার কথা এইভাবে হয় না, কথা এখন আপনারা অন্যরকম বলতেছেন। না না নিরপেক্ষ জায়গা কেন, এটা আপনারা প্রস্তাব করছেন, আমরা তো প্রস্তাব করি না ভাই, এইটা এখন আর বলে লাভ না। আপনারা প্রত্যেকটা বৈঠকে মাহমুদ হোসেন সাহেবের কথা বলছেন, প্রত্যেকটা বৈঠকে বলছেন আর না, এখন আপনি অন্যরকম বলতেছেন, কথা আগের কথা এখন কথা মিলতেছে না ভাই। আমরা যদি না পাইলাম, উন্মুক্ত কোনো স্থান না পাইলাম, আমরা একটু চেষ্টা করে যদি কোনোটা না পাইলাম মাহমুদ হোসেন সাহেবের কাছে যাবো। না না মাহমুদ হোসেন সাহেবের কাছে যাবো, যেহেতু ওনার কথা আগে করছে তাহলে আমরা ওনার কাছে আগে যাবো, যদি উনি না দেন তাহলে আমরা অন্য কোথাও যাবো। এটা একদম নর্মাল কথা ভাই, এটা কোনো মানে অযৌক্তিক কথা না। আপনার পক্ষস্থান আর উন্মুক্ত স্থান বিষয় আছে না, পক্ষস্থান না, এটা পক্ষস্থান না, পক্ষস্থান না এই কারণে যেহেতু আব্বাসী সাহেবের কাছেও এটা নিরপেক্ষ জায়গা, সেজন্য উনি বলছেন না 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 নিরপেক্ষ হিসেবে বলেন নাই, তাকবীরুল্লাহ বলছেন তোমাদের মাদ্রাসায়, তোমাদের মাদ্রাসা অর্থাৎ যাত্রাবাড়ি মাদ্রাসা এটা আপনাদের, যাত্রাবাড়ি মাদ্রাসা আমাদের ওইভাবে বলে তো লাভ নাই, ওইভাবে বলে লাভ নাই। ওই মাসলাকের ওনারাও মিলাদ ক্যাম্প করেন না বা এইরকম বলেন, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে আমরা মানে আমরা এখনো উদারতা দেখাচ্ছি যে আপনার যাত্রাবাড়ি মাদ্রাসা আমরা যাইতে প্রস্তুত, কিন্তু হ্যাঁ চলেন আমরা যাই, আমরা কালকে যাই, চলেন। আমি বলি আপনাকে না চলেন, উন্মুক্ত স্থান হলে ভাই দেখেন আপনি কালকে না আপনি কালকে বলছেন যে মিজান সাহেব হুজুর ফোন দেওয়ার জন্য, না আপনার কথা তাহলে কোনো ভ্যালু নাই, তাহলে আপনি এটা বলছেন আপনার কথা কোনো ভ্যালু নাই, আপনি বলছেন আপনি আমার উপর ভরসা রাখেন, তাহলে আপনার উপর যে আমি ভরসাটা রাখলাম এই ভরসার কোনো মূল্য নাই। আপনি উনি হলো আমাদের পক্ষের প্রধান, না তাহলে তো ভাই আর কোনো কথাই নাই, তাহলে আপনার এক একজন এক একটা কথা বলবেন আর পরে কথা কাটিয়ে দিবেন, উনি আমাদের প্রধান, উনি বলতে হচ্ছে না। না 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 আমি অস্বীকার করতেছি যাত্রাবাড়ির কথা, না 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 এটা আপনার কালকে যেভাবে কথা হয়েছে সেভাবে আপনার কথা বলতেছেন না, কালকে কথাই হয়েছে। আচ্ছা শুনেন, কালকে কথাই হয়েছে, এটা বলেন না প্রেস ক্লাবের সমস্যা না, কিন্তু কালকে যেটা কথা হয়েছে সে কথার উপর আমাদের থাকতে হবে, কথা দুইটা হইতে পারবে না। কথার উপর আছে, শুনেন প্রেস ক্লাব কেন যে কোনো জায়গায় হোক, প্রেস ক্লাব কেন যে কোনো জায়গায় হোক, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু যেহেতু একটা সিদ্ধান্ত কালকে উঠছে, কালকে একটা সিদ্ধান্ত হয়ে আমরা এখান থেকে উঠছি, আপনার সাথে ফোনে শুনেন, হ্যাঁ আপনার বৈঠকের সিদ্ধান্ত আর মৌখিক, আমরা মৌখিক আপনি মাহাদির সাথে বলেন, ও হাসানের সাথে বলেন, বা আমি আপনার সাথে বলি, শামসুদ্দোহা সাহেবের সাথে বলি, আমরা বসি কালকে। না এটা কারণে কালকে বসি, এটা হচ্ছে না ভাই, এটা আপনারা এত জটিল করতেছেন কেন ভাই? না না জটিল আপনারা করতেছেন ভাই, কালকে তাহলে আপনারা আসছেন, তাহলে কালকে আপনারা আসছেন, আপনার কালকে কেন আসেন না? কারণ আপনার তো বিক্রমপুর হিসাবে ওই দিনকেই বলছেন ইসলাম ফাউন্ডেশন অনুমতি হবে না, এটা তো উনি বলেই দিচ্ছেন, তো জানা কথাই আমরা যার থেকে আনুষ্ঠানিকভাবে নিতে গেছি, কালকে আপনারা আসছেন, কালকে আপনারা কেন আসেন নাই?
না না না, কালকে কি কোনো কালকের কথা ছিল যে অনুমোদন দিছে কিনা এই ব্যাপারটা দেখবে, দ্বিতীয় স্থান বা অন্য করার জন্য চেষ্টার কথা ছিল না তো ভাই। আরে ভাই ওই দিন আপনাদের বিক্রমপুরী সাহেব স্পষ্ট বলে দিয়েছেন যে আমাদের আব্বাসী সাহেব বলে দিয়েছেন যে মাহমুদুল সাহেবের এখানে হবে, আমাদের আব্বাসী সাহেব মাহমুদুল সঙ্গে বলবেন, আপনি বলবেন, আপনি নিজেও বলছেন সেই কথা, 9 তারিখ বলছেন, কালকে বলছেন। আচ্ছা শুনেন, আমি এখনো বলতেছি মাহমুদুর রহমান সাহেবের হবে, আমরা উন্মুক্ত জায়গার জন্য চেষ্টা করে যদি না পাই, উন্মুক্ত না এই কথা আগে ছিল না ভাই, না না এই কথা আপনাদের পোস্টেও ছিল না, আপনাদের কথা এইভাবে ছিল না যে অন্য কোথাও যদি না হয় সরাসরি আপনারা বলছেন। যদি না না আমি বলি না প্রেস ক্লাব ভাই কি আছে এখানে, আমি কথার আমি আপনাকে একদম পয়েন্টের কথা বলতেছি। আপনারা বলছেন যদি সেম কন্ডিশন না হয়, পোস্টে আছে, এখনো পোস্টে আছে, আমার কাছে স্ক্রিনশটও আছে, আপনাদের স্পষ্ট বলা আছে যদি সেম ফাংশন না হয় তাহলে মাহমুদুল সাহেবের মাদ্রাসা হবে, আব্বাসী সাহেব বলছেন, এটা আপনাদের কথাও আছে, এগুলো রেকর্ড আছে, ভিডিও আছে, স্পষ্ট স্ক্রিনশট আছে, তারপর কিভাবে অস্বীকার করতেছেন ভাই? না না এটা অস্বীকার করি না তো, আমি তো এখনো বলতেছি যে না 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 মাদ্রাসার কথা আমরা এখনো বলতেছি, কিন্তু এখন এখানে বিষয় আছে দুই পক্ষ, এখন আপনি একটা পক্ষের না দুই পক্ষ যখন আব্বাসী সাহেব বলছেন তাহলে পরে কিভাবে হবে? তাহলে আগে যদি তো হবে না তো পরে কিভাবে হবে? আমরা বলছি আমরা অবশ্যই আমরা এই জন্য আপনাদের কোনো প্রস্তাব ছিল না, আমাদের প্রস্তাবটা এই জন্য ছিল যে পিছপা যাতে না হয়ে যায়। কে পিছপা না হয় এইটা কোনো কথা নাকি? পিছপা আমরা কখনো হইনি। আপনি যে বলছেন পিছপা কি, পিছপা কি দেখছেন আমাদের? আমরা কি কোনো পিছপার মতো কিছু করছি? পিছপা বলতে আপনি ওইভাবে পিছপা বলতে আলোচনার পথটা যেন রুদ্ধ না হয়ে যায়, যে ইসলাম ফাউন্ডেশন বন্ধ হয়ে গেছে আর কথা হবে না, হুজুরের জন্য বলছেন যে প্রয়োজনে আমরা যাত্রাবাড়ি মাদ্রাসায় যাব। আমি ওই বৈঠকে 9 তারিখের বৈঠকে এভাবে বলছি আপনাকে যে আচ্ছা ঠিক আছে, আমরা রেকর্ডটা তো আছে দেখেন। আবার তাহলে আমি যারা আছেন ওনাদের সাথে আলোচনা করি আর না আলোচনা কালকে থেকে বলে তো লাভ নেই। আপনি বলছেন মাহমুদুল ইসলামকে ফোন দিতে, আমি আপনাকে আজকে সকাল থেকে এতবার ফোন দিলাম, আমি প্রায় অনেকবার ফোন দিলাম, আপনি ফোন ধরলেন না। মাহমুদুল সাহেবকে যখন মিজান সাহেব আপনি যখন বলছেন কালকে রাত আপনার সাথে কথা হলো, আপনি আব্বাসী সাহেবকে বলবেন মাহমুদুল ইসলামকে ফোন দেওয়ার জন্য, আমি মিজান সাহেবকে বললাম যে হুজুরকে আপনি ফোন দেন, হুজুরকে উনি ফোন দিলেন, মাহমুদুল সাহেব বলছেন যে আজকে জোরের আগে যাইতে, এইটা আমি আপনাকে জানানোর জন্য এতবার ফোন দিলাম, আপনি আমার ফোনটা ধরলেন না। তো মাহমুদুল সাহেবের কাছে মিজান সাহেব না ছিলাম না তো বলে লাভ নাই। এটা ভাই কেমন কথা? যাই হোক আমার কথা শুনেন, হ্যাঁ আমি বলি মাহমুদুল সাহেবের কাছে এখন মিজান সাহেব যে বলছেন যে ওনারা আসবেন, আমরা যে জোর আগে যাইতে পারি নাই, এখন মুফতি মিজান সাহেবের অবস্থানটা মাহমুদুল সাহেবের কাছে কেমন হলো যে এই লোকটা একটা কথা বললো কিন্তু এখন তো এই লোকের কথা ঠিক নেই। আপনাদের জন্য আমরা এখন মাহমুদুল সাহেবের কাছে ছোট হলাম না। কালকে মাহাদি আপনাকে হয়তো বা জানাইছি, আমি বলে দিচ্ছি মাহাদিকে জানানোর জন্য। মাহাদিকে জানাইছি, মাহাদিকে জানানোর আপনার সাথে আমার কথা হয়েছে, আপনি তখন বলছেন আমি আব্বাসী সাহেবকে জানাইছি এবং সৈনিক মতিন যে পোস্টটা দিতে রাত্রে ওই এরপরে ফোন দিয়ে হুজুরের সাথে কথা বলার পরে মাহাদিকে বলছে হুজুর এই প্রস্তাব দিচ্ছে, তুমি আব্দুল শুকুর ভাইকে বলো কালকে আমরা বাইতুল মোকাররমে বসি, ওনারাও আসুক, আমরাও এসে বসা। এটা তো ভাই মাহাদি কালকেই বলছে, কালকে হাসান বলছে ওই বসা অবস্থায়, কিন্তু তারপর আপনার সাথে আমার কথা হয়েছে এবং রাত্রেও কথা হয়েছে এবং আপনি বলছেন আবার মাহাদি বলছেন আপনাকে। আরে ভাই আমি বলতেছি, আপনি আমার কথা শেষ করতে দেন। আপনি কালকে বলছেন যে আব্বাসী সাহেবকে আমি বলছি এবং পরে আমি যখন আপনাকে বললাম যে সৈনিক মতিন এইভাবে পোস্ট দিচ্ছে যে শুক্রবার এরকম বসা হবে, আপনি বললেন ঠিক আছে, আমি বললাম যে কথা তো ফিতনা হবে, আপনি বললেন ঠিক আছে আমি ওকে বলে দিচ্ছি, এই কথা আপনি বলেন নাই। আব্বাসী সাহেবকে তখন আপনি আমাকে বলছেন, আব্বাসী সাহেবকে আপনাকে বলছেন, আপনি বলছেন তখন আব্বাসী সাহেব কিছু বলেন নাই, তো পরবর্তীতে মাহাদি কেন ফোন করে আমাকে এই কথা জানাচ্ছে? না না আমি আপনি ফোন কাটার পরে আব্বাই সাহেবকে সরাসরি ফোন দিচ্ছি, হুজুর তো ওই 10 ছিলেন ওই সময়, বলছি জরুরি কথা বলবো। হুজুরে বলার পর হুজুর বলছে যে তোমরা বসে প্রেস ক্লাবের জন্য চেষ্টা করো, প্রেস ক্লাব যদি না হয় আমরা মাহমুদুল হাসান সাহেবের তো প্রস্তাব আছে আমাদের, ওইখানে যাবো, আমাদের কোনো ইয়ে নাই, তবে চেষ্টা করো উন্মুক্ত স্থানের জন্য প্রেস ক্লাব বা কোনো একটা মিলনায়তন ভাড়া নিয়ে আমরা। এখন কথা হচ্ছে আপনি যেহেতু বিক্রমপুরী সাহেব এবং আপনার কথা বলার পরে মুফতি মিজান সাহেব মাহমুদুল সাহেবকে ফোন দিচ্ছেন, এখন মাহমুদুল সাহেব কি বলছেন সেটা তো আমি জানি না, আমরা গেলে হয়তো জানা যাবে। এখন ঘটনা হচ্ছে আমি মিজান সাহেবকে এটা জানাইতে হবে, জানেন উনি যেটা বলেন সেটার উপর আমাদেরই করতে হবে, এছাড়া না। আমি বলি আপনাকে শোনেন, আপনি তো মিজান সাহেব ফোন দিচ্ছেন, এটা জানাই রাখছেন, ভালো হয়েছে মাহমুদুল সাহেবকে আমরা কালকে জানাই রাখছি না, কথাই যাবি হয়েছে, দুই পক্ষ ফোন দিবে, আপনার সাথে আমার কথা হয়েছে। এখন আপনি যদি বলেন যে আমার কথার এখানে কোনো দাম নাই, এখানে আপনাদের সাহেবের কথার দাম আছে ভাইজান, শোনেন দাম আমি 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 আপনাকে আবারও বলছি যে আমরা কালকে হুজুর এটা বলছে যে মাহমুদুল সাহেবের এটা তো আমরা প্রস্তাব করা আছেই, তোমরা চেষ্টা করো প্রেস ক্লাব যদি হয়, সাংবাদিকরাও ভালোভাবে দেশব্যাপী সবাই জানলো, বা এটা উন্মুক্ত স্থান হলো, দুই পক্ষের গ্রহণযোগ্য স্থান হলো। একান্ত যদি একবারে না হয় তাহলে আমরা না, একান্ত যদি না হয় এই কথা আপনি বলতেছেন আর কি ভাই, কিন্তু আগে আপনাদের এই জাতীয় কোনো কথা ছিল না, আপনি দেখাতে পারবেন না। যাই হোক, তো আমি মিজান সাহেবকে বলি দেখি উনি কি বলেন। এখন উনি যদি বলেন যে না, যেহেতু ওনারা বলছে মাহমুদুল সাহেবের এখানে হবে, তাহলে এখানে আমার কিছু বলার নাই, এটাই। এটা কি কোনো আলোচনা আপনারা? এটা তো এটা কোনো গোরামি না, গোরামি আপনারা আমি যদি করতে প্রস্তুত হন, শুনেন আমরা আলোচনা করতে আপনারা যদি করতে প্রস্তুত হন, সাহেবের কথা বললাম ভাই, না আপনারা বলছেন ইসলাম ফাউন্ডেশন না হলে ওখানে হবে, কত রেকর্ড আছে ভাই, ভিডিও আছে ভাই। লেট মি ফিনিশ। আপনারা
এই এই যে ইসলাম ফাউন্ডেশনের পর আপনারা কোনো প্রস্তাব দেন না, বক্তব্যে আছেন। আমরা আমরা আপনারা কি কোনো প্রস্তাব দিচ্ছেন ইসলাম ফাউন্ডেশনের? আমরা তো জানি এখানে পাবো, আমরা তো ধরে নিচ্ছি আমরা এখানে পাবো। আমরাও তো জানি পাবো, কিন্তু যদি না পাই এটা একটা যদি না হয় তখন হবে। যেমন আপনারা এখন বলতেছেন, আপনারা তখন প্রস্তাব দিচ্ছেন না, আপনারা তখন ইসলাম ফাউন্ডেশন প্রস্তাব দেন নাই, আপনারা তখন মাদ্রাসা প্রস্তাব দিচ্ছেন, তো সেটা এখন মানতে আপনাদের সমস্যা কি? আপনারা এই ক্ষেত্রে ভয় পেয়েছেন কেন? আমরা তো এটা ভয় পাই না। আমরা এই তো আপনারা তো তাহলে রাজি হচ্ছেন না কেন? স্থান শোনেন, উন্মুক্ত না, উন্মুক্ত স্থান যদি তখন তো পরে কথা আসবে, তখন তো হ্যাঁ উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য স্থান, সেই হিসেবে তো মাহমুদ সাহেবের কথা আসছে, নাহলে তো আসতো না, নাহলে তো বহুত মাদ্রাসা দুনিয়াতে আছে। আব্বাসী সাহেব এটা এখন প্রস্তাব করেন, নিশ্চয়ই ওনার কাছে এটা গ্রহণযোগ্য স্থান। গ্রহণযোগ্য বলতে হুজুর আগ্রহ প্রকাশ করছেন, আগ্রহ তো এই জন্য প্রকাশ করছেন কারণ ওর কাছে গ্রহণযোগ্য, নাহলে তুমি দুনিয়ার যে কোনো মানুষের কথা বলতে পারছেন না। না না না, গ্রহণযোগ্য বিষয় না, বিষয় হচ্ছে যে তোমাদের মাদ্রাসা এই কথা, তোমাদের আমাদের ভাই মাদ্রাসা কোনো না, আমরা একটা আলোচনা করবো এখানে, তোমাদের আর আমাদের কোনো ব্যাপার না, অবশ্যই এখানে গ্রহণযোগ্য হইতে হবে, নাহলে যে কোনো মাদ্রাসা বললে হবে নাকি? না না না, এটা যাত্রাবাড়ি মাদ্রাসা আপনাদের জীবনে মিলাদ কিয়াম হয় না ওইখানে, এটা আপনাদের মিলাদ কিয়াম হয় না, এটা কোনো বড় বিষয় না, সেটা আপনারা স্বীকার করছেন, আমরাও স্বীকার করছি। আমাদের অনেক নিরপেক্ষ সেই হিসাবে বলি না, আমরা বলছি যে প্রয়োজনে ওনাদের মাদ্রাসায় গিয়ে হবে, তবুও এবার আমরা এই 25 তারিখের আলোচনা হবেই সেখানে। ঠিক আছে, আমি মিজান সাহেবকে বলি, মিজান সাহেব তো এই ব্যাপারে তো কথাবার্তা মিজান সাহেবও দেখছেন বা সবাই বলছেন, এখন বলি, এখন উনি যদি যেটা বলবেন সেটা আর কি, এখন আর কি বলার। ঠিক আছে ভাই, আলোচনা করেন। সালাম। সম্মানিত দর্শক, ফোনালাফের মধ্যে আপনারা ক্লিয়ার হলেন যে বাইতুল মোকাররমে যেই দিন জনাব এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের ষড়যন্ত্রের কারণে পূর্বের দরখাস্তকৃত ফাউন্ডেশন মিলনায়তনের অনুমোদন হচ্ছিল না, সেই দিন আমাদের প্রতিনিধির সাথে আলোচনা করছেন তাদের একজন মুবাহিস জনাব মঞ্জুর সাহেব, এবং এই কথা বলছেন যে এখন যাত্রাবাড়ি হজরতের সেখানে অনুমোদনের জন্য আপনারা মুফতি মিজানুর রহমান সাহেবকে বলুন, আমরা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে বলবো। সুতরাং এই কারণে আমাদের পক্ষ থেকে আমাদের অনুরোধে, যদিও আমাদের মোহতারাম মুফতি মিজানুর রহমান হাফিজহুল্লাহ এলেমে বয়সে সর্বদিক থেকে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের উস্তাদদের সমপর্যায়ের, উনাকে আমরা অনুরোধ করে আমাদের মোহতারাম শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুমের কাছ থেকে অনুমতি নেওয়াইছি। সুতরাং এই নেওয়ানোটা আজকে তারা যে একতরফাভাবে অনুমোদনের কথা বলছে, এটা একতরফা অনুমোদন নয়, বরং আমাদের উপর যে দায়িত্ব ছিল, বাহাস আমরা চাই বিধায় আমরা আমাদের দায়িত্ব পালন করে বাহাস হওয়ার জন্য একটু কাজ এগিয়ে দিলাম। কিন্তু আজকের দিন পর্যন্ত এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব দাবি করতে পারবে না যে তিনি মোহতারাম শেখ মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুমকে ফোন করেছেন। এটা দ্বারা বোঝা যায় যে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বাহাস চান না। যদি কোনো চাইতেন তাহলে আমাদের মোহতারাম মিজানুর রহমান হাফিজহুল্লাহ যেরকম ফোন দিতে পেরেছেন, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ফোন দিতেন, কিন্তু তিনি কি করলেন? মারাত্মক পর্যায়ের একটা চক্রান্ত করলেন, সেটা হলো গোপনে আমাদেরকে না জানিয়ে তার কিছু ছাত্র পর্যায়ের লোকদেরকে পাঠালেন। এদেরকে তিনি পাঠালেন, পূর্বে কোনো কথা নেই, পরামর্শ নেই, এবং যাত্রাবাড়ি হজরতে সেখানে যাওয়ার পর তারা কৌশলগতভাবে বিভিন্ন প্রকার অপ্রাসঙ্গিক বস্তুগুলো তুলে মোহতারাম যাত্রাবাড়ির হজরতকে উত্তেজিত করেছেন, এবং হজরতকে এমন কতিপয় জিনিস ওনার কাছ থেকে তারা চেয়েছেন যে সমস্ত বিষয়গুলো বাস্তবিক অর্থেই হলো শর্ত বিবর্জিত এবং কোনোভাবেই সেগুলো মানা যায় না। যেমন ওনার কাছে চেয়েছেন উনি প্রশাসন নির্ধারণ করবেন, আরও যে সমস্ত বিষয়গুলো, কেননা প্রশাসন, মিডিয়া ইত্যাদি সহ বাহাসের শর্ত পূরণের বিষয়গুলো আমাদের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু সেই বিষয়গুলো যাত্রাবাড়ি হজরতকে জোড়ানো মানেই হলো ওনাকে উত্তেজিত করে উনি যে অনুমোদন দিয়েছেন আসলে তারা সেই অনুমোদন বানচাল করে গোপনীয়ভাবে আজকের এই বাস মাজারাকে নিঃশেষ করতে চেয়েছিলেন। এটাই হলো এক নাম্বার বাস্তবতা কথা। সম্মানিত মুসলিম মিল্লাত, এখন আমরা গতকালকে ওনাদের সেই কথিত সাংবাদিক সম্মেলন করে যে সমস্ত অভিযোগ করা হয়েছে যাত্রাবাড়ি হজরতকে কেন্দ্র করে, আমাদের মুফতি মিজান সাহেব হজরতকে কেন্দ্র করে এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে, সে বিষয়গুলো আমরা জবাব দিব, এবং এই বিষয়ে আমার সাথে আরও শেয়ার করবেন আমাদের এই বাহাসের অন্যতম যিনি মূলত এই বাহাস চ্যালেঞ্জ গ্রহণ করেছেন মোহতারাম লুৎফুর রহমান ফরাজি সাহেব, এবং আমাদের যিনি প্রতিনিধিত্ব করেছেন মোহতারাম জনাব আব্দুস সবুর খান সাহেব। প্রথমে এখানে যে একটা বিষয় আসছে সেটা হলো ওরা প্রশ্ন করতে যাচ্ছে যে বাহাস এবং এলমি মুজাকারা এটা ভিন্ন জিনিস। আমরা তো বাহাস করতে চাই, এলমি মুজাকারা করতে চাই না।
এখানের মধ্যে তারা বুঝাতে যাচ্ছেন যে বাহাজ এক জিনিস, এলমি মুজাকারা আরেক জিনিস। সুপ্রিয় দর্শক, অথচ আপনারা মোহতারাম মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে আমাদের মোহতারাম মুফতি মিজানুর রহমান হাফিজুল্লাহর সাথে যে বক্তব্য হয়েছে সেখানেও শুনেছেন যে উনি এই পারস্পরিক এলমি আলোচনার মতো করেই তিনি সেখানে উল্লেখ করেছেন পাঁচজন করে, এবং তিনি উল্লেখ করেছেন যে পাঁচজন করে। দ্বিতীয় নাম্বার হলো আমাদের মোহতারাম মুফতি মিজানুর রহমান সাহেবের সাথে ওনাদের বিশেষ করে আইনাতুল্লাহ আব্বাসী সাহেবের খুব কাছের যিনি মাসুদুর রহমান সাহেব, যিনি তার সাথে যে আলোচনা হয়েছিল সেটা ভিডিও আছে এবং সে আলোচনার সময় আব্দুস সবুর খান সাহেব সামনে ছিলেন স্পষ্ট, তিনি সেটা রেকর্ডও করেছেন। সেখানের মধ্যেও কথা হয়েছে এলমি মুজাকারার, ফোন রেকর্ডে সে কথাটা স্পষ্ট আছে। সুতরাং শব্দ একটা বাহাস না এলমি মুজাকারা, এইটাকে কেন্দ্র করে বাহাস না হওয়ার মূল ইস্যু বানানো যাত্রাবাড়ি মাদ্রাসাকে এটা কোনোভাবে আমাদের বোধগম্য নয়। এক্ষেত্রে মাওলানা আরেকটা জিনিস বলা দরকার, উনি মুজাকারা, ইলমি মুজাকারা নিয়ে কেন প্রশ্ন উত্থাপন করতেছেন? আমরা ইতিপূর্বে মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসীর বেশ কিছু বহসের নামে কিছু ভিডিও দেখেছি, সেখানে আসলে বহস তো আসলে হয়নি, মানে বহস মানেই তো এলমি মুজাকারা, সে এলমি বিষয়ে আর কতটা দলিল আছে, কে দলিল সমৃদ্ধ, এটাকে নিয়ে আসা। কিন্তু তার মাকসাদ হচ্ছে ওনার নিজস্ব একটা ওয়েবসাইট আছে তাহরিকে খতমে নবুয়ত নামে, সেখানে পোস্ট করা হচ্ছে সারা দেশ থেকে যেন চলো চলো বহসে আসো ইত্যাদি লেখা হচ্ছে, পোস্টার করা হচ্ছে যে বহসে আসো। এইভাবে লোক জোর করে একটা হাঙ্গামা করা, মারামারি করা, এটা হচ্ছে তার বহসের নামে উদ্দেশ্য, যেটা আমরা এখন বুঝতে পারলাম। শুধু তাই নয়, সে মানে আমাদের মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বিভিন্ন জায়গায় যে ফতোয়ার কপি পাঠাচ্ছেন, ফতোয়ার কপির শেষে উনি লিখে দিচ্ছেন যে 25 তারিখ বাহাস হবে, আপনারা সবাই আসবেন। তো এভাবে মানুষদেরকে ডাকাটা, এটা আমাদের কাছে সন্দেহের একটা কারণ যে কেন এই বিষয়টা উনি করছেন। এর মানে তার কাছে বহস মানে হচ্ছে একটা মারামারি, দাঙ্গা, রক্তপাত, একটা পরিবেশ সৃষ্টি করা। আর এলমি মুজাকারা মানে যেটা হচ্ছে আমরা পারস্পরিকভাবে দালিলিকভাবে আমরা সেখানে নিজেদের অবস্থানকে তুলে ধরবো, এবং এই কথাটা তিনি নিজেও সুপ্রিয় দর্শক, সুতরাং আমরা এই একটা বিষয়ে আজও বুঝতে পারছি না যে তারা ঠিক এই শব্দটাকে ইস্যু বানিয়ে কেন যাত্রাবাড়ি যেতে রাজি নন, সেটা আপনাদের হাতে ছেড়ে দিলাম। আরেকটা অভিযোগ তিনি যেটা করেছেন সেটা হলো যে যাত্রাবাড়িতে অনুমতি হয়নি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা আগে তাদের প্রতিনিধিকে স্পষ্ট জানিয়েছি এবং সেটা ফোনালাপ রয়েছে যে মৌখিকভাবে আমাদের মোহতারাম শেখ মুফতি মিজানুর রহমান হাফিজুল্লাহ মৌখিক অনুমতি নিয়েছেন এবং এই মৌখিকভাবে অনুমতি নেওয়ার বিষয়টা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের দায়িত্বও ছিল। তো উনি মৌখিকভাবে সেই দায়িত্ব পালন করেননি, মোহতারাম মুফতি মিজানুর রহমান সাহেব দায়িত্ব পালন করে ওনাদেরকে জানিয়েছেন। এরপর এই কথা বলা যাত্রাবাড়িতে হজরত অনুমতি দেন নাই, অনুমতি হয় নাই, আমরা মনে করি এটা একটা অসত্য কথা, যেটা আদৌ ঠিক না। এরপরে এই বিষয়টা মিডিয়াতেও, বিশেষ করে আওয়ার ইসলাম সহ বেশ কিছু অনলাইন মিডিয়ায় যাত্রাবাড়ি হজরতের বক্তব্য সহ তিনি কি কি শর্তের ভিত্তিতে অনুমতি দিয়েছেন সেই বিষয়গুলোও চলে আসছে। এক্ষেত্রে একটা বিষয় আমার মনে বলা দরকার, সেটা হচ্ছে আমরা যখন ইসলামিক ফাউন্ডেশন অনুমতি পাইনি এবং এরপরে মঞ্জুর হোসেন ভাইকে ফোন করা হয়, তখন উনি আমাকে বলেন যে আমি ওনাকে প্রস্তাব দেই যে আমরা যাত্রাবাড়ি হজরতের কাছে যাই, আমাদের এখন তো সময় আছে, আমরা 25 তারিখ যেহেতু চলে আসছে সামনেই, আমাদের বাহাসের সময় খুব সংক্ষিপ্ত সময়, চলেন আমরা যে একসাথে অনুমতিটা নিয়ে আসি। তো তখন উনি আমাকে প্রস্তাব দেন যে আসলে আমরা ছোট মানুষ, ওনারা গেলে তো আসলে বিষয়টা গুরুত্বের সাথে নেবেন না, তো আপনি একটা কাজ করেন, মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব বা দেলোয়ার হোসেন সাহেব ওনাদেরকে দিয়ে আপনি একটা ফোন করেন, আর আমি এদিক দিয়ে আব্বাসী সাহেবকে ফোন করতে বলি। তো বড়দের ফোন যখন যাবে তখন উনি বিষয়টা গুরুত্বের সাথে নেবেন এবং পরবর্তীতে আমরা পরবর্তী দিন সকালে মৌখিক অনুমতি হয়ে গেলে লিখিত অনুমতির জন্য আমরা যাব, মোটামুটি এরকমই তিনি আমাকে জানান। এই আর কি, পরবর্তীতে তো সবাই আমরা জানি কি হয়েছে। জি। তো সুপ্রিয় দর্শক, যেখানে আমাদের প্রতিনিধির সাথে যে কথা হয়েছিল ওই আলোকে মুফতি সাহেব হুজুর ফোন করে অনুমতি নিয়েছেন এবং পরবর্তী সময়ে তাদের যাওয়ার কথা জান নাই, আর আজকে তারা অনুমতি হয় নাই বলে কথিত সাংবাদিক সম্মেলনে বলছেন গোটা জাতির কাছে আমরা এটার বিচারের দায়ভার ছেড়ে দিলাম যে কিভাবে এমন মিথ্যারোপ করা হতে পারে। বাকি থাকলো এখানে লিখিত কেন নেই, এটার জবাব আপনাদেরকে দিয়ে ফেলি। সেটা হলো যে লিখিত আনার জন্য আমাদের প্রতিনিধি যখন ফোন করেন তখনই তারা এটাকে ইস্যু বানিয়ে বলছে আর অনুমতি হয় নাই, অনুমতি হয় নাই। অথচ লিখিত আনার জন্য তারা এবং আমাদের প্রতিনিধি উভয় সেখানে যাওয়ার কথা, তারা নিজেরা না যেয়ে বরং সেটাকে ইস্যু বানালো যে অনুমতি হয় নাই। বরং এর আগে যখন কথা হয় যে এই জনাব আব্দুস সবুর খান তাদের প্রতিনিধি মাওলানা মঞ্জুর হুসাইনকে বলে যে চলেন আমরা হুজুরের কাছে যাই
লিখিত অনুমোদনের জন্য, তখন মঞ্জুর হোসেন সাহেব পরিষ্কার বলেন যেহেতু হযরত অনুমতি দিয়ে দিয়েছেন সুতরাং লিখিত অনুমোদনের কোনো প্রয়োজনই নেই, লিখিত অনুমোদনের প্রয়োজন নাই, যেটা ওই অডিও বার্তাতেও আমরা শুনেছি। হুজুর এখানে যান আমাদেরকে না জানিয়ে, তারপর পরবর্তীতে আমরা যখন জানতে যাই তখনই আমি আবার প্রস্তাব করি যে আমরা আবার যাই, একটা ফর্মালিটির ব্যাপার আছে, আমরা লিখিত অনুমতির জন্য যাই দুই পক্ষ, কিন্তু তখন তিনি রাজি হননি। জি, তাহলে যেখানে তারা রাজি হয় নাই লিখিত অনুমোদন নিতে, এখন মানে আবার বলতেছেন যে লিখিত মানে অনুমোদন হযরত দিয়ে দিয়েছেন, তাদের বক্তব্য, এখন আবার বলা অনুমোদন হয় নাই, এটা জলজ্যান্ত মিথ্যাচার এবং কত বড় ধোঁকাবাজি, এটা আমরা কল্পনা করতে পারি। এখানে তিনি আরেকটি অভিযোগ করেছেন যেটা একেবারেই হাস্যকর, মিথ্যা, এবং আমি মনে করি আসলে যার ভিতরে যা থাকে সেটাই বের হয়ে আসে। উনি এখানে অভিযোগ করেছেন যে মোহতারাম আমাদের শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ উনি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা পুরো জাতির হাতে ওনার যেই অডিওটা শুনিয়েছেন সেটাকেও শুনতে বলবো, এবং এই বিচার পুরো জাতির হাতে ছেড়ে দিলাম। আমরা ওনার নগণ্য ছাত্র হিসেবে পরিচ্ছন্ন ভাষায় বলছি, আমাদের শেখ যাত্রাবাড়ি হজরত কোনো প্রকার গালিগালাজ করেন নাই, এটা অসম্ভব, সেখানে কোনো গালিগালাজ নেই, বরং আল্লাহ হেফাজত করেন মোহতারাম এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব অভ্যাসগত কারণে, যেটা আমরা অনেক মাহফিলে দেখেছি, প্রকাশ্য ভাষায় তিনি মানুষদেরকে বিভিন্ন শব্দে গালি দিয়ে থাকেন, অশ্লীল ভাষায় গালি দিয়ে থাকেন, হুঙ্কার দিয়ে থাকেন। সুতরাং যাত্রাবাড়ি হযরত যেটা করেছেন সর্বোচ্চ এটাকে একজন মুরব্বীর তার ছাত্রের পর্যায়ের কিংবা ছাত্রের পর্যায়ের কারোর কাছে, এটা হতে পারে শাসনের শব্দে কোনো শব্দ বলা, এর উপরে অন্য কিছু এটা বলা যেতে পারে না। তাছাড়া হযরত তাদের উপরে যে ক্ষিপ্ত হয়েছেন এটা সম্পূর্ণ যৌক্তিক ছিল। হযরত সেখানে পরিষ্কার বলেছেন যে যেখানে আমি এনায়েতুল্লাহ আব্বাসী নামে কাউকে চিনি না, জানি না, তার সাথে কোনোদিন দেখা হয়েছে বলেও আমি জানি না, এরকম একটা ব্যক্তি, এটা আমার দ্বীনি প্রতিষ্ঠান যাত্রাবাড়ি মাদ্রাসা, এটা কোনো ঝগড়া বিবাদের জায়গা না, এটা বাজার না, এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান। সেই দ্বীনি প্রতিষ্ঠানের প্রস্তাব সে দিয়ে দিচ্ছে তার পক্ষ থেকে, অথচ কোনোদিন হযরতের সাথে দেখা হয় নাই, কথা হয় নাই, এইভাবে অনুমোদন দেওয়ার মাধ্যমে পুরো দেশ জেনে ফেলতেছে যে বহসের জায়গা যাত্রাবাড়ি মাদ্রাসা। হযরত এখানে যৌক্তিক প্রস্তুত তুলেছেন যে আমার মাদ্রাসার প্রস্তাব আনলো, সারা দেশ জানলো আমার মাদ্রাসা বহসের জায়গা, অথচ আমি এই লোকটাকে চিনি না, কেন তিনি এই কাজটা করেছেন? এখানে কিন্তু আমরা আরো একটা বিষয় লক্ষ্য করেছি অডিওটা শুনে, যেটা হচ্ছে যে আমাদের যাত্রাবাড়ি হযরতের যে কথা, এটা কিন্তু একদম শুরু থেকে না, মাঝখান থেকে দেওয়া হচ্ছে, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় আরেকটা পয়েন্ট হচ্ছে আমাদের হযরতকে এমন কিছু কথা বলা হয়েছে যাতে তিনি উত্তেজিত হন এবং সেটাকে ইস্যু বানিয়ে পরবর্তীতে বাসকে বানচাল করা যায়। তার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, হুজুরকে বলা হয়েছে হুজুর আপনি অনুমতি না করে দেন, তাহলে আপনি না করে দেন, হুজুর বলছেন কেন আমি না করবো কেন? তো হুজুর এই কথা তো উত্তেজিত হয়ে বলবেনই, কারণ একবার হুজুর অনুমতি দিয়েছেন, আবার না করলে এটা তো মাদ্রাসার বদনাম হবে। তো এমন কিছু কথা হুজুরকে বলা হয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে বলা হয়েছে যাতে হুজুর উত্তেজিত হন এবং বাসকে বানচাল করা সহজ হয়। জি, এখানে তিনি আরেকটা বিষয় যেটা যাত্রাবাড়ি কেন্দ্রিক অভিযোগ তুলেছেন, সেটা হলো সেখানে প্রশাসন মিডিয়ার ব্যাপারে রাজি হচ্ছে না। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যেটা আমাদের প্রতিনিধির সাথে কথা হয়েছে, আমরা অডিও শুনিয়েছি, কথা ছিল প্রশাসন মিডিয়া কেন্দ্রিক বিষয়গুলোর জন্য আসুন, আমরা নিজেরা গিয়ে সেগুলাকে ব্যবস্থাপনা করব, সেটা হুজুরের অনুমতি ক্রমে, বাকি আমরা গেলে হুজুর অনুমতি দিবেন, আমরা আশা রাখি। কিন্তু তারা আমাদের সাথে যায়ওনি এবং আজ পর্যন্ত তারা অদ্যবধি তারা যোগাযোগ না করে হঠাৎ আজকে আমাদেরকে জানালেন কালকে ইঞ্জিনিয়ারিং স্টুডিওতে যেতে হবে, অথচ তাদের সাথে কথা যে আমরা সম্মত হয়েছি, আমরা হুজুরের সাথে অনুমতি ক্রমে তারপর বিষয়গুলো আমরা করবো, দোনো পক্ষ সম্মত, সব ঠিক, যে হ্যাঁ জায়গা আমাদের ঠিক আছে, আমরা যাত্রাবাড়ি মাদ্রাসায় বসবো। তারপরে হঠাৎ করে সাংবাদিক সম্মেলন, অবশ্যই এটা আমরা আশা করি প্রণোদিত। জি, আরেকটা বিষয় তারা এখানে নিয়ে আসছেন সাংবাদিক সম্মেলনে যে যাত্রাবাড়ির অনুমোদনটা আমরা একতরফাভাবে নিয়েছি। এটা আমরা আগেও বলেছি একটু আগে, যে এখানে দ্বিপাক্ষিক পূর্ব পরামর্শক্রমে, যেটা অডিও আমরা একটু আগে শুনিয়েছি, যেখানে আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে আমরা যেন আমাদের শেখ মুফতি মিজানুর রহমান হাফিজুল্লাহকে রাজি করিয়ে, যে মুফতি মিজানুর রহমান হাফিজুল্লাহ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের ওস্তাদের সমপর্যায়ের এবং তিনি জাতীয় শীর্ষ পর্যায়ের একজন আলেম, আমরা ওনাকে অনুরোধ করে বাহাস চাই বলেই আমরা ওনাকে দিয়ে মৌখিক অনুমোদনটা করিয়েছি। সুতরাং এটা একতরফা অনুমোদন নেওয়া নয়, বরং বাহাস হওয়ার সুবিধার্থে উভয় পক্ষের সম্মতিক্রমে এটা করা হয়েছে। এটা আদৌ একপাক্ষিক ছিল না, একতরফা ছিল। এক্ষেত্রে বড় মানে তাদের পক্ষ থেকে বড় ফল্ট হলো এটা যে কথা ছিল আমাদের পক্ষ থেকে মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব ফোন দিবেন, তাদের পক্ষ থেকে এনাদুল্লাহ আব্বাসী ফোন দিবেন, মুফতি আল্লামা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহু আমাদের পক্ষ থেকে ফোন গিয়েছে, তাদের পক্ষ থেকে ফোন যায় নাই, অদ্যবধি যায় নাই, অথচ আবার বলা হচ্ছে এক পক্ষ থেকে
মানে অনুমোদন নেওয়া হয়ে গেল। আরে ভাই এটা এক পক্ষ থেকে হলো কিভাবে? এটা তো দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে কথা হয়েছে যে আমাদের পক্ষ থেকে একজন, তাদের পক্ষ থেকে একজন, এরপরে লিখিত অনুমোদনের জন্য যাওয়া হবে। এটা একটা সহজ সরল সমীকরণ। যদি আমাদের এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আসলেই উনি বহসটা চাইতেন, অবশ্যই তিনি ফোনটা দিতেন। যেহেতু তিনি ফোন দেন নাই, তো এ দ্বারা আমরা বুঝতে পারি আসলে বহসের বিষয়ে ওনার যে ইচ্ছা এটা সন্দেহযুক্ত। অবশ্যই সন্দেহ। এরপর তিনি আরেকটা অভিযোগ করেছেন যে যাত্রাবাড়ি হযরত বলেছেন আমাকে চেনেন না, আবার বলেছেন যে আমার আকীদা সম্পর্কে সবই নাকি দেওবন্দীদের মতো, শুধুমাত্র মিলাদ কিয়াম ছাড়া। এটা তিনি না জানলে না চিনলে কেমনে বললেন? আমার মনে হয় তিনি চিনা এবং জানার পার্থক্য বুঝতে এখনো অক্ষম। কারণ বাহাস বিষয়ক আলোচনা আসার কারণে, আমাদের উপর দায়িত্ব দেওয়ার কারণে আমরা যখন আমাদের শেখ মোহতারাম মুফতি মিজানুর রহমান হাফিজুল্লাহকে বলি, তো বাহাস কেন্দ্রিক কার সাথে বাহাস, এই ধরনের হয়তো কোনো বিষয় নিয়ে নামে মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী নামে একজনের ব্যাপারে আমাদের মোহতারাম শেখ মিজানুর রহমান সাহেব জানিয়েছেন। এই জন্য সুতরাং চিনার জানা এক ব্যাপার নয়। সুতরাং তিনি যে এরকম কি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যে দিনের বিশাল বড় খেদমত করে ফেলতেছেন, আমাদের বড় বড় আকাবিররা সবাই তাকে চিনবে। জি, তিনি আরেকটা অভিযোগ করেছেন এখানের মধ্যে যে আমাদের যাত্রাবাড়ির শেখ নাকি বলেছেন যে আমরা তাদের পক্ষে থাকব। এটা তো কোশ্চিন কালো সম্ভব না। এটা কি ধরনের অভিযোগ? বরং উল্টা আমরা যে মানে অডিও কথোপকথন শুনেছি, যেখানে হযরত অডিও কথোপকথনটা তারা আপলোড করেছে হযরতের বক্তব্যের, সেখানে পরিষ্কার আছে যে তারা বলতেছেন, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব প্রতিনিধিরা বলতেছে যে আমরা চাচ্ছিলাম নিরপেক্ষ জায়গায়। হযরত বললেন যে আরে আমাকে তো তোমরা পক্ষ বানিয়ে ফেলতেছো। ওরা বললো কার? হযরত বললেন যে আমাকে তো তোমাদের পক্ষ বানিয়ে ফেলতেছো, কারণ তোমরা যখন প্রস্তাব দিয়েছো যে আমাদের প্রস্তাবিত জায়গা হলো যাত্রাবাড়ি মাদ্রাসা, তাহলে প্রত্যেক ব্যক্তি তাদের নিজের অনুকূল পরিবেশ, নিজেদের লোকের জায়গাটাকেই, লোকেশনটাকেই মানুষ প্রোভাইড করে থাকে, প্রস্তাব দিয়ে থাকে। তো তোমরা যখন বলতেছো যাত্রাবাড়ি মাদ্রাসা, তাহলে আমি তো এনায়েতুল্লাহ আব্বাসীর পক্ষ হয়ে গেলাম, আমি নিরপেক্ষ থাকলাম কিভাবে? আর সবচেয়ে বড় বিষয় হলো এই ধরনের স্থূল অভিযোগ এগুলো আদৌ সঠিক না, যেখানে উনি না বিচারকের জায়গায় আছেন না মুবাহিসের জায়গায় আছেন, শুধু এতটুকু তিনি অনুগ্রহ করে আমাদের জায়গার অনুমতি দিয়েছেন। সুতরাং নিষেধ করে দিতেন, আমাদের কিছু করার ছিল না। জি, আরেকটা অভিযোগ করেছেন তিনি, এখানে বলেছেন 5 জন করে দেওয়া। এটা একটা প্রকাশ্য মিথ্যা কথা। উনি 10 জন বলেছেন প্রয়োজনে 10 জন হবে। আর একটা বিষয় হলো 5 জন করে কথা বলার কারণে যদি এটা আমাদের হযরতের মানে অপরাধ হয়ে থাকে, তাহলে একই কথা তো তারাও বলেছেন, তাহলে এটাও সেই অপরাধের বলতে এনায়েতুল্লাহ আব্বাসী নিজেই বলেছেন। জি, এবং সেটা আমাদের শেখ মুফতি মিজানুর রহমান হাফিজুল্লাহকে যে অডিও আমরা আপনাদেরকে শুনিয়েছি, সেখানে আপনারা অবশ্যই শুনেছেন তিনি নিজেই এখানের মধ্যে বলেছেন। এরপরে এখানে অন্য কাউকে ঢুকতে দিবেন না যাত্রাবাড়ি হযরত, এটা কেমন অভিযোগ আল্লাহ জানে। উনারাও তো সাংবাদিক সম্মেলন ঘোষণা করে যেটা বললেন যে এখানে অন্য কাউকে ঢুকতে দেওয়া হবে না, ভিআইপি লাউঞ্জে হবে, অন্য কাউকে ঢুকতে দেওয়া হবে না। তাহলে একই কথা যদি উনি বললে ইয়ে হয়, তাহলে ওরা বললে সেটা ইয়ে হবে না কেন? এটা আল্লাহ ভালো জানেন। অন্য কাউকে বলতে কেন বাইরের লোক বোঝানো হয়েছে, এখানে তো আর সমাবেশ হচ্ছে না। জি, ওনারা কি মারামারির পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছেন? যেভাবে ঢাকা চলো বলতেছেন, বিভিন্ন জায়গায় প্রচার করতেছেন, এটা বুঝতে যাচ্ছেন ওনারা। জি জি, ওনারা একই কথা বললেন। তো ওনারা বললেন এটা অপরাধ না, আমাদের শায়েখ যিনি বহসের কেউ না, সির্ফ জায়গার অনুমোদনকারী, তিনি বলেছেন এটা অপরাধ হয়ে গেল। এটা কোন ধরনের অভিযোগ? আরেকটা তারা সবচেয়ে যেটা হাস্যকর কথা বলেছেন এবং খুবই অভদ্রচিত ভাবে এটাকে বারবার রিপিট করে শুনিয়েছেন যে হযরত ওদেরকে বলেছেন যে মার খাবা, মারতে উদ্যত হয়েছেন। আসলে এখানের মধ্যে এ ধরনের অভিযোগ করে তারা যে হযরতকে ছোট করতে চেয়েছেন, আসলে তারা সেই হালতটাই বোঝেননি এবং এই কথার মর্মার্থই বুঝেননি বললে ভুল হবে, বরং ইচ্ছাকৃতভাবে হযরতকে ফাঁসানোর জন্য এরকম শব্দ ব্যবহার করেছে। যেখানে আমরা ওই অডিও কথোপকথনে পরিষ্কার শুনেছি, ওরা কথা বলতেছিল, হযরত পয়েন্টে পয়েন্টে তাদেরকে ধরতেছিলেন যে তোমরা যা বলতেছো, যেমন আমার এখানে অনুমোদনের কথা বলেছো, আমার এখানে জায়গার কথা বলেছো, অথচ আমার সাথে আগে আলোচনা হয় নাই, আমি এনায়েতুল্লাহ আব্বাসীকে চিনি নাই, তাহলে আমার এখানে কিভাবে তোমরা মানে বসের জায়গা নির্দিষ্ট করলা? তো এই এরকম পয়েন্টে পয়েন্টে হযরত যখন ধরতেছিলেন, তখন তারা বারবার ভেবাচেকা খেয়ে যাচ্ছিল, প্রশ্নের উত্তর দিতে মানে পারতেছিল না। তখন হযরত এক পর্যায়ে বললেন, তোমরা যত কথা বলবে তত মার খাবে, মানে কথার মার ইতিপূর্বে যেমন খাচ্ছ, আরো কথা বললে আরো কথার মার খেতে থাকবে। কিন্তু লাঠি সোটা নিয়ে হুজুর মারবেন? হুজুর কি কোনো সন্ত্রাসী নাকি? হুজুর কি কোনো মানে এরকম মানে মানুষকে
উস্কানিমূলক বক্তব্য হযরত মাহমুদুল হাসান সাহেবের কাছ থেকে আমরা কখনো শুনি নাই। কিন্তু পক্ষান্তরে মানে এনায়েতুল্লাহ আব্বাসীর এরকম অসংখ্য বক্তৃতা রয়েছে যেখানে তিনি প্রকাশ্যে বলতেছেন যারা মিলাদ কিয়ামকে বেদাত বলে তাদের জিভ টিনে ছিঁড়ে ফেলা হবে, এরকম সন্ত্রাসী টাইপের এবং তার নেতৃত্বে অনেক মাহফিলের লোকদেরকে পিটানো হয়েছে। এটার ইয়েও আমরা দেখেছি। অথচ হযরত যেখানে একজন উচ্চ পর্যায়ের অভিজাত এবং উচ্চ পর্যায়ের একজন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, তিনি কিভাবে এরকম কথা বলতে পারেন? তিনি এটা মোটেও বলেন নাই, এটা তার উপর সম্পূর্ণ একটা আসলে মৌলিকভাবে হচ্ছে যে আমাদের হযরত যেটা বলেছেন যে কথার মার খাবে, এটা তারাও বুঝেছেন, এই ব্যাপারে আমরা বিশ্বাস করি, যার কারণে ওনারা সম্মত হয়েছিলেন। জি, ওনারা যেটা বুঝেছেন তার প্রমাণ এইটাই, পরবর্তীতে ওনাদের সম্মত হয়। এবং তখন যখন আমার সাথে ওনাদের মোবাইল বা মঞ্জুর হোসেন ভাইয়ের সাথে কথা হয়, তখন কোনো গালিগালাজ করেছেন বা হুজুর আমাদের সাথে অভদ্রচিত আচরণ করেছেন এই জাতীয় কোনো কথা উনি বলেননি। অথচ উনি নিজে স্বয়ং সে জায়গায় উপস্থিত ছিলেন। উনি উপস্থিত থাকার পরও আমার সাথে যখন কথা হয় সম্মতির সময় তিনি যদিও কোনো কথা বলেননি, কিন্তু পরবর্তীতে আব্বাসী সাহেব যখন এই কথাগুলাই উঠালেন, এ কথা দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় বাইতুল মোকাররমে যেমন উনি বানচালের চেষ্টা করেছেন, এই ইস্যুগুলো দাঁড় করিয়ে উনি এ জায়গাতেও বাহাস বানচাল করতে চাচ্ছেন। এটা আমাদের কাছে আজকে পরিষ্কার দিবালোকে পরিষ্কার। সুপ্রিয় দর্শক, গতকাল সাংবাদিক সম্মেলনে আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের অত্র মোবাহাসার অন্যতম মোবাহিস আমাদের হযরত শেখ মুফতি মিজানুর রহমান হাফিজুল্লাহকে নিয়ে যথেষ্ট মিথ্যাচার এবং উনার ব্যাপারে অপবাদ এবং মিথ্যারোপ করে তারা গতকাল সাংবাদিক সম্মেলন করেছে। এর মধ্যে উনার একটি কথাকে পরিপূর্ণভাবে উল্টো ব্যাখ্যা করে বিকৃত করে এবং আমরা মনে করি উনার উপর অপবাদ দিয়ে তারা সাংবাদিক সম্মেলনে কি বলল যে মুফতি মিজানুর রহমান হাফিজুল্লাহ বলেছেন যে যেখানেই সে বলবে সেখানের মধ্যেই মোহতারাম মিজানুর রহমান হাফিজুল্লাহ যাত্রাবাড়ি অনুমোদন না হলে এটা তো হচ্ছে হুজুরের কথা, কিন্তু তাদের কথা কি ছিল? তাদের কথা এটাই যে যাত্রাবাড়ি অনুমোদন না হলে, অনুমোদনের কথা যাত্রা বলছে যাত্রাবাড়ি বাহাস না হলে যেখানেই। তো এখানে আমরা প্রথমত বলতে চাই, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আমাদের এই শীর্ষ পর্যায়ের আলেম, বিশেষ করে জাতীয় ফাতোয়া বিষয়ে যারা মতামত দিয়েছেন সুপ্রিম কোর্টে তাদের অন্যতম এবং বাংলাদেশে শীর্ষ আলেমদের মধ্যে অন্যতম মোহতারাম মুফতি মিজানুর রহমান হাফিজুল্লাহকে এই বহস কেন্দ্র করে এই এনায়েতুল্লাহ আব্বাসী অনেকভাবেই চেয়েছেন ওনার মান ক্ষুণ্ণ করার জন্য। এজন্য ইতিমধ্যেই ওনার খুব কাছের এক লোক এনায়েতুল্লাহ আব্বাসীর মাসুদুর রহমান বিক্রমপুরীকে দিয়ে প্রস্তাব করেছেন যে আপনার বিপরীতে এই এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বিপরীতে মুফতি মিজান সাহেবের নাম আসার জন্য। অথচ পুরো জাতিকে চ্যালেঞ্জ করে বলছে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব মোহতারাম লুৎফুর রহমান ফরাইজি সাহেবকে চ্যালেঞ্জ করেছেন এবং মোহতারাম লুৎফুর রহমান ফরাইজি সাহেবই এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে মোনাজারা করার জন্য যথেষ্ট। কিন্তু তিনি এখানের মধ্যে মোহতারাম মুফতি মিজানুর রহমান সাইদ সাহেবকে এনে বারবার তিনি করার চেষ্টা করেছেন এবং সর্বশেষ গতকালকে সাংবাদিক সম্মেলনেও ওনার নামে মিথ্যাচার, বিভিন্ন উলটপালট কথাবার্তা তারা সেখানের মধ্যে বলেছেন। এমনকি ইতিপূর্বে আমরা নেটে লক্ষ্য করেছি যখন বাহাসের মোটামুটি আর কোনো কিছু করা যাচ্ছে না, যে বাহাস বানচাল করার জন্য তারা যে নিকৃষ্টতম পন্থাটা অবলম্বন করেন, আমাদের মহতারাম মুফতি মিজানুর রহমান সাইদ সাহেবকে ওনারা হত্যার হুমকি দিয়েছেন। এটা আমাদের বোধগম্য হয়নি। উনি এত বড় একজন আলেমকে কিভাবে দাঁত উপড়ে ফেলা হবে? এবং আমরা মনে করেছিলাম যে কোনো আইডি থেকে হয়তো এটা প্রোপাগান্ডা চালানো হচ্ছে, কিন্তু যখন আমরা দেখলাম যে আমাদের মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের এই বাহাসের প্রতিনিধি সাইফুদ্দিন আল মাহাদির আইডি থেকে এটা শেয়ার করা হয়েছে, তখন আমরা এই ব্যাপারে শিওর হয়ে গিয়েছি মূলত এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের তত্ত্বাবধানেই এই কাজটা করা হয়েছে, যে আমাদের মুফতি মিজানুর রহমান সাইদ সাহেবকে সরাসরি বলা হয়েছে যে ওনার দাঁত উপরে তোলা হবে, দাঁত কয়টা দেখা হবে, উপরে ফেলা হবে, এই জাতীয় কথাবার্তা। পক্ষান্তরে আমরা বলতে পারি আসলে মূলত এখানে হত্যার হুমকি দেওয়া হয়েছে, মূলত যাতে উনি ভয় পেয়ে বাহাসে উপস্থিত না হন। এটাও বাহাস বানচালার একটি ঘৃণ্য চক্রান্ত হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। জি, আরেকটা জিনিস হলো আমরা যেটা ক্লিয়ার করতে চাই সেটা হলো আমরা আগে মনে করতাম ওদের পেজের লেখাগুলো কার না কার, কিন্তু আমরা কালকে ওনার সাংবাদিক সম্মেলনে যখন দেখলাম উনি বলতেছে ডাল মে কুচ কালা হয়, তারপরে হলো এই ধরনের যে বক্তব্যগুলো পেজে আসে ওগুলো তিনি মুখেও বলছেন, তো বোঝা যায় যে হয়তো দাঁত উপড়ানোর কথাটাও তার হতে পারে। যেখানে তিনি মোহতারাম মুফতি মিজানুর রহমান হাফিজুল্লাহকে নিয়ে বললেন যে
উনি নাকি বলেছেন যে উনি যেখানে বলবেন সেখানে, আসলে কথাটা এরকম না। উনি বলেছেন যাত্রাবাড়ির হজরত যদি অনুমতি না দেন তাহলে ওর সম্মতিতে যেখানে হবে সেখানে। প্রশ্ন হলো যাত্রাবাড়ির অনুমোদন এখনো বলবৎ আছে, চ্যালেঞ্জ করছি আপনাদের, আসুন আমরা সেখানে যাই, অনুমতি আছে না নাই। দ্বিতীয় নাম্বার, উনি বলেছেন উনার সম্মতিতে, তো সম্মতি হওয়ার জন্য তো প্রস্তাবনা লাগবে। আপনারা আমাদেরকে না জানিয়ে না শুনিয়ে কিচ্ছু না বলে আজকে 24শে মে, যেখানে আগামীকাল বহস, আজকে আমাদের প্রতিনিধিকে ফোন দিলেন 11টা 40 আগে পরে ফোন দিয়ে জানাচ্ছেন যে কালকে বহস, তাহলে এবং সেটা গতকালকে সাংবাদিক সম্মেলনে ঘোষণা দিচ্ছেন আপনারা কিভাবে, কার কথার উপর ভিত্তি করে? মুফতি মিজান সাহেবের কথার উপরে ভিত্তি করে। তো মুফতি মিজান সাহেব তো বলেছিলেন যে উনার সম্মতিতে হবে, অনুমোদন না হলে, তাহলে অনুমোদন এখনো বলবৎ আছে। দ্বিতীয় নম্বর হলো মুফতি মিজান সাহেব প্রস্তাবনা দিবেন, তারপরে তিনি সম্মত হবেন, এটাই না হবে। এখন উনিই প্রস্তাবক আর উনি নিজেই করছেন এবং সব কিছুই তিনি করছেন। আমরা যদি এখন প্রশ্ন তুলি যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মিডিয়া থাকবে কিনা, প্রশাসন থাকবে কিনা, এগুলো বিষয় যে উভয় পক্ষ মিলে চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়ার কথা আমাদেরকে জানানোই হলো না। আপনি যেমন আমাদের কথা বিশ্বাস করতে পারেন না, আমরা আপনার কথা কিভাবে বিশ্বাস করব? এবং অনুমোদন যে দিয়েছে মানে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, সেটা কাগজ কোথায়? জি, অনুমোদন দেওয়া হতে পারে, প্রশাসনিক যে নিরাপত্তার ব্যাপার হতে পারে, মিডিয়া কর্মীর যারা আসবেন তাদের ব্যাপারটা আলোচনা হতে পারে। এখন বিষয় হচ্ছে তারা তো এই ব্যাপারে সম্মত হয়েছিলেন, যাত্রাবাড়ি অন্তত অনুমতিক্রমে আমরা এই বিষয়টা করব, এটা পারস্পরিক আলোচনার মাধ্যমে হয়েছিল এবং সেটা লিগ্যাল ছিল। কিন্তু এটা কিভাবে লিগ্যাল হতে পারে? ওটার সাথে এটা কিভাবে মিলতে পারে? মিলতেও পারে না। দুই নম্বর, তারা এটা এখন পর্যন্ত শো করেনি। সুতরাং আমরা মনে করি অনুমোদন পেয়েছি কিনা তাও কিন্তু শো করেনি। আমাদের এমন হতে পারে যে সাংবাদিক সম্মেলনের নাম দিয়ে ঘরোয়া পরিবেশে ঘরোয়া আলোচনাকে তারা যেমন সাংবাদিক সম্মেলনের নাম দিচ্ছেন, ঠিক তদ্রুপ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের নাম দিয়ে, পড়াশোনার অমুক সব নাম দিয়ে পরবর্তীতে এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আদৌ তারা প্রশাসনিক নিরাপত্তা বা আনুষঙ্গিক যে বিষয়গুলো তারা যাত্রাবাড়ি কেন্দ্রিক প্রশ্ন তুলেছে, সেই প্রশ্নগুলো এখানেও রয়ে গেল। তাহলে যদি কোনো যেই সমস্ত কারণবশত যাত্রাবাড়ি হতে পারবে না বাহাস, ওই সমস্ত কারণে তো প্রশ্ন আসে যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটও হতে পারবে না। উপরন্তু যাত্রাবাড়ির হজরত প্রশাসনিক বিষয় আসলে এক পর্যায়ে বলেছিলেন যে আমি দেখব, আমি প্রশাসন। তো এই কথা বলার পরে যারা বিশ্বাস করতে পারে না, তাদের উড়ে একটা খবর, কথিত সাংবাদিক সম্মেলন, ঘরোয়া মিটিংকে আমরা কিভাবে বিশ্বাস করব? এখানে তারা মোহতারাম মুফতি মিজানুর রহমান হাফিজুল্লাহর ব্যাপারে আরেকটা কথা বলেছেন যে একতরফা ভাবে অনুমোদন। দ্বিতীয় নাম্বার হলো মিজান সাহেব দায়িত্ব নিয়েছেন। প্রথম কথা হলো মুফতি মিজান সাহেব দায়িত্ব নেন নাই, বরং উভয় পক্ষের মতামতের ভিত্তিতে হযরতের কাছে অনুরোধ করা হয়েছে, যিনি তিনি বলেন, তিনি বলেছেন। এরপর একতরফা ভাবে এখন পর্যন্ত জানাতুল আব্বাসী সেই কথা এখনো রাখেননি। জি, রাখবে কিভাবে? সে তো বহস করতে চায় না, হাঙ্গামা করতে চায়। জি, এরপরে সবচেয়ে বড় বিষয় হলো জনাব মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব সে আদৌ মুফতি মিজান সাহেবের সাথে কৃত ওয়াদা পূরণ করে নাই, যেটা আমরা অডিওতে শুনলাম আলোচনায়, যে আপনি ঠিক আছে যাত্রা হজরত কি বলেছে আমার কাছে পাঠান, আমি সাক্ষী, আমি ফোন দিয়েছি, আমার মোবাইল কল, তাদের যে ফোন দিয়ে এনায়েতুল্লাহ আব্বাসী ফোন দিয়েছেন, আমি বারবার ফোন দিয়েছি, আমার এখান থেকে আমি শেখ মুফতি মিজানুর রহমান হাফিজুল্লাহর জিমেল অ্যাড্রেস পাঠিয়েছি যে এখানে পাঠিয়ে দেন। আজ পর্যন্ত তারা সেটা পাঠানোর সৎ সাহস করতে পারে নাই। এটা করে তারা উস্তাদ সমবয়সী একজন সম্মানিত আলেম তথা মুফতারাম মুফতি মিজানুর রহমান হাফিজুল্লাহকে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আমি মনে করি অবজ্ঞা করেছেন, এবং আজকের দিনেও এটা করে তিনি একটা আদব শূন্য কাজ করেছেন। শুধু এটা নয়, এখানে আরেকটা বিষয় উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে যখন রাত্রিবেলা হুজুর অনেকক্ষণ ওয়েট করলেন যে মেইল আসবে, মেইল অ্যাড্রেস তাদের পাঠানো হলো, পরবর্তীতে পরের দিন আমাকে মঞ্জুর হোসেন ভাই ফোন দিলেন। তো আমি মঞ্জুর হোসেন ভাইকে বললাম, মঞ্জুর হোসেন ভাই আপনাদের মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে আমাদের হুজুরকে উনি গতকাল ফোন দিয়েছিলেন এবং উনি জানিয়েছিলেন যে আমাদেরকে উনি মেইলের মাধ্যমে যাত্রাবাড়ি হুজুরের যে কথা সেটা উনি মেইল করবেন, কিন্তু এখন পর্যন্ত উনি পাঠাননি। তো এখন পর্যন্ত উনি পাঠালেন না, তো আপনাদের মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের যে মুখের কথা, সেই মুখের কথার দাম কোথায় থাকলো? তখন উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, আমি এখনই ব্যবস্থা করছি, কিন্তু সেই ব্যবস্থা উনি এখনো করতে পারেন নাই। এটা একটা প্রশ্ন থেকে যায়, প্রশ্ন অবশ্য থেকে যায়। আর সাথে সাথে আমি একটা কথা যোগ করতে চাই, সে তার কথিত সাংবাদিক সম্মেলনে বারবার মুফতি মিজানুর রহমান সাইদ সাহেবের কথাটাকে সামনে এনে বহস আরেক জায়গায় নিতে যাচ্ছেন। জি, প্রশ্ন হলো ও কি এনায়েতুল্লাহ আব্বাসী কি চ্যালেঞ্জ মুফতি মিজানুর রহমান সাইদ সাহেবকে করেছিল? চ্যালেঞ্জ করেছে আমাকে, আমি লুৎফুর রহমান ফরাইজিকে, এবং সে চ্যালেঞ্জ করেছে আমাকে। এখন এখানে বহস বিষয়ক কোনো কথার
কারণে যদি হেরফের হয় তাহলে সেটা আমার কথার কারণে হতে পারে। মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব হচ্ছেন আমাদের একজন মুবাহিস, অর্থাৎ আমার পক্ষ থেকে তিনি একজন মেহমান, সম্মানিত মেহমান এবং দেশের একজন শীর্ষ আলেম। তো ওনার কথা এটা ব্যক্তি পর্যায়ে হতে পারে, এই বহসের সাথে সংশ্লিষ্ট কোনোভাবেই হতে পারে না। হ্যাঁ, উনি যদি কোনো এরকম কথা বলেও থাকেন তাহলে সেটা ভিন্ন বহসের হতে পারে, আর এই বহসের সাথে কোনো সংশ্লিষ্ট কথা হলে সেটা আমার কথা হবে, আপনার সাথে হতে পারে বা আমার সাথে হতে পারে, আপনি প্রতিনিধি সেটা আমার সাথে আপনার সাথে হতে পারে, কিন্তু একজন সম্মানিত মেহমান মুবাহিসের কথার মানে এবং ওনার ওস্তাদের পর্যায়ে, ওস্তাদের অবশ্যই ওস্তাদ, আমি মনে করি মোহতারাম মুফতি মিজান সাহেব ওনার ওস্তাদের পর্যায়ে, আর আমি নিজেও দারুর রাশাদ পড়িয়েছি হিসেবে, শুনেছেন আয়াতুল্লাহ আব্বাসী সাহেব দারুর রাশাদ পড়েছেন এই হিসেবে প্রতিষ্ঠানিকভাবে আমিও তার ওস্তাদের পর্যায়ের। সুতরাং আমার ওস্তাদের পর্যায় হিসেবে তিনি আমার ওস্তাদ মুফতি মিজান সাহেব, আর আমি হচ্ছি দারুর রাশাদের ওস্তাদ, আমি পড়াইছি সেখানের মধ্যে। ওই পর্যায়ে একজন ব্যক্তিকে এখানের মধ্যে কলুষিত করার জন্য যে ঘৃণ্য চেষ্টা করেছে, আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই, এবং আমরা মনে করি এই নতুন পায়তারাটা সম্পূর্ণভাবে বাহাজকে নস্যাৎ করার জন্য সম্পূর্ণ। সুপ্রিয় দর্শক, এছাড়াও আমরা গতকাল এখানে আরও কিছু বিষয় লক্ষ্য করেছি যে বিষয়গুলো তুলে ধরা দরকার। সেটা হলো, আমরা দেখলাম যে এখানে তিনি তার সাংবাদিক সম্মেলন শুরু করেই কে বা কারা কোথায় মিলাদকে আপনি কি কি শব্দ বলেছেন যেগুলো আমাদের পক্ষে বলাও সম্ভব না। আমরা চ্যালেঞ্জ করছি যে জারদ শব্দটা আমাদের যে 6 জনের নাম আছে এদের কারো মুখ থেকে বের হয়েছে অনলাইন মিডিয়া সহ পৃথিবীর কোথাও দেখাতে পারবে কিনা। কারীদের জারদ সন্তান বলেছেন, জি, মিলাদ কিয়াম করলে জারদ সন্তান, নাউযুবিল্লাহি মিন যালিক, এরকম কথা আমাদের পক্ষ থেকে কেউ বলেন নাই। এটা চ্যালেঞ্জ, আমাদের যে 6 জনের নাম এখানে দেওয়া হয়েছে এরকম কেউ। সুতরাং এই বাহাসকে কেন্দ্র করে ভিন্ন এক ইস্যু টেনে এনে তিনি এখানে মাঠ গরম করতে চেয়ে এবং নবীর মহব্বত রাখেন এমন সুন্নি জনতা যারা আছেন তাদেরকে তিনি প্রচুরভাবে বিভ্রান্ত করতে চেয়েছেন এবং তাদেরকে উস্কানি দিয়েছেন বলে আমরা মনে করে থাকি। সবচেয়ে বড় বিষয় হলো, আমরা আশ্চর্য হয়েছি তার এবং তার মুরিদরা সবসময় দাবি করে উনি নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে এই মানে অনেক কিছু করেন। যদি তিনি করেন আমরা ওনাকে ধন্যবাদ জানাই, কিন্তু আমরা আশ্চর্য হয়েছি গতকালকে তার যে চেহারা প্রকাশ পেয়েছে জাতির সামনে, এটা নাস্তিকদের চেয়েও আরো নিকৃষ্টভাবে প্রকাশ পেয়েছে। কেন? কারণ নাস্তিকরা যেখানে আমাদের সেরেতাজ, এদেশে নাস্তিক্যবাদ বিরোধী আন্দোলনের যিনি সিপাহ সালার আল্লামা বলতে গেলে তাদের ভিত নাড়িয়ে দেওয়া ব্যক্তি উপড়ে ফেলেছেন শেখ আল্লামা আহমদ শফি সাহেবকে ওই দুষ্টরা তেঁতুল বলেছিল, আর কালকে তিনি আরো কটাক্ষ করে নাস্তিকদের শব্দ তিনি মুখে নিয়েছেন এবং আরেকটু বাড়ি তাকে আমাদের শাইখকে তিনি রসগোল্লা পর্যন্ত বলতে পেরেছেন। এটা দ্বারা বোঝা যায় মোহতারাম আপনি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব নাস্তিক্যবাদীদের বিরুদ্ধের সেই কথাগুলো লোকদের বাহবা পাওয়ার জন্যই করে থাকেন, অন্যথায় আপনার মুখে অন্ততপক্ষে শাইখের ব্যাপারে কথা আসার মানে হলো আপনি নাস্তিক্যবাদের সমর্থনকারী, মুরতাদদের সমর্থনকারী, নবী রাসূলদের দুশমন যারা তারা যে কথা বলে তাদের আন্দোলনের সিপাহ সালারকে নাস্তিকদের অভিযুক্ত শব্দের মাধ্যমে সম্বোধন করা, পরোক্ষভাবে নাস্তিকদেরই সমর্থন করা। জি, আবার বড় বড় কথা বলে বলতেছে যে সে নাস্তিকদের বিরুদ্ধে এই করে সেই করে, এগুলো সম্পূর্ণ শুধুমাত্র ধোঁকাবাজি, প্রতারণা ছাড়া কিছু না। আর এখানে বিষয়টা হচ্ছে যে মূলত উনি বারবার বলতেছেন আমি বিভিন্ন জায়গায় এই করেছি সেই করেছি, ভালো কথা উনি করতে পারেন, কিন্তু মানুষ যখন কথা বলে তখন তার ভিতরের জিনিসটাই মুখ দিয়ে বের হয়ে আসে। জি জি, উনি আমাদের সম্মানিত হুজুর, আমাদের সবার সেরেতাজ হুজুর আল্লামা আহমেদ শফি সাহেবের ব্যাপারে অনেক শব্দ ইউজ করতে পারতেন, কিন্তু ওনার অন্তরের ভিতরে যে শব্দটা লুকাইতে ছিল সেটাই বের হয়ে এসেছে এবং সেটা বের হয়ে এসে তারা ওনার আসল মুখর জাতির সামনে উন্মোচিত হয়ে গেছে। মূলত উনি যাই বলুক না কেন নাস্তিকদের ভিতরগত ব্যাপারগুলো মূলত উনি নিজের অন্তরে ধারণ করেন, তাই তিনি কথা বলার সময় উদাহরণ দেওয়ার সময় তাদের উদাহরণটাই তাদের শব্দটাই ওনার অন্তর থেকে বের হয়ে এসেছে। জি, আমাদেরও তো অনেক সুযোগ আছে ওনার ব্যাপারে কথা বলা, যেটা আমরা অনেককে বলতে শুনি যে ওনার পিএইচডিটা ঠিক কতটুকু, ওনার যে বংশ পরিচয় দেওয়া হয় ওটা ঠিক কতটুকু, উনি কোন তিনটা বংশের দাবি করেন। সাইয়্যেদ মানে নবীর বংশের, তিনি আবার দাবি করেন তিনি আব্বাসী, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, আবার দাবি করেন তিনি সিদ্দিকী। হাস্যকর কথা হচ্ছে সাইয়্যেদ হলো নবীর থেকে পরবর্তী, নবীর বংশের, তো আব্বাসী মানে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবীর চাচা, এটা তো বংশ পরবর্তীতে কিন্তু আরেকটা হয়ে যাচ্ছে, নবীর বংশ নবীর থেকে নিচের বংশ কিন্তু হচ্ছে না, আব্বাস আরেক বংশ। আবার সিদ্দিকী মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বংশ। তিন বংশ এক ব্যক্তি কিভাবে হয়?
তিন খানদানের মিশ্রণ যে দাবি করে তার কি অবস্থা, এটা আমরা জাতির কাছে ছেড়ে দিলাম। আমরা এটাও শুনেছি যে কারামতলে জৌনপুরী বা আমরা যে হযরতদের ব্যাপারে বলি, ওনারা কখনো সাইয়েদ বা এই শব্দগুলো ইউজ করতেন না, সেগুলো কোত্থেকে বলে। যাই হোক, আমরা তার ওই ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাই না বাকি, কিন্তু তার সে যেইভাবে আমাদের বড়দের বিষয়ে এবং সেরেতাজ ওলামায়ে কেরাম বিষয়ে, বিশেষ করে মহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেব, যার ব্যাপারে আমাদের দেশের সমস্ত বড় বড় ওলামায়ে কেরাম কথা বলার আগে চিন্তা করেন, কথা বলেন, সবাই শ্রদ্ধা করেন, এরকম একজন শ্রদ্ধাভাজন ব্যক্তির ক্ষেত্রে এত জঘন্য শব্দ, আমরা মনে করি তার ধ্বংস হবার জন্য এরকম আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীনের বিরুদ্ধে কথা বলাটাই যথেষ্ট। সুপ্রিয় দর্শক, আমরা প্রায় শেষ দিকে এসেছি এবং তার গতকালকে আরোপিত অভিযোগগুলোর একেবারে চূড়ান্তে চলে আসছি। তবে শেষ দিকে এসে আপনাদের কাছে যে বিষয়টা স্পর্শ না করলেই নয়, সেটা হলো যে আসলে জনাব এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বাহাস চান কি চান না, এটা আপনারা বিবেচনা করবেন। আপনাদেরকে কিছু টপিক আমরা এখানে তুলে ধরছি। এক নাম্বার, আমরা জানি যে এই বহসের মূল যিনি গ্রহণকারী তিনি হলেন মোহতারাম মুফতি লুৎফর রহমান ফরাজি সাহেব। গত 9 মে ওদের সাথে আমাদের যে বৈঠক হয়েছিল, সেটা একটা আলোচনা অনুষ্ঠান ছিল। তারা যে বাহাস চায় না বরং বানচাল করার প্রচেষ্টায় রত আছে, তার অন্যতম প্রমাণ হলো যে মোহতারাম পানি খাচ্ছিলেন, সেটাকে তারা দেখালেন যে ওদের ভয়ে পানি খাচ্ছে। দ্বিতীয় নম্বর হলো মোহতারাম এই আব্দুল সবুর খান সাহেবকে বলছিলেন, ভাই আপনি অফ করেন, চুপ করেন, আপনি কথা বলবেন একটু পরে বলেন, আমি বলছি। সেই অফটাকেই তারা পরে, আমি জানি না আজকে আমার এই কথাটাকে আবার তারা ঠিক করে ওদের কারো কাছে মাপ চাওয়ার, হ্যাঁ মাপ চাওয়ার কথা, আল্লাহরই ভয় নেই, আল্লাহরই ভয় নেই যাদের, তারা করতেই পারে এমনটা কিছু, জি করতেই পারে। তো জানি না করে কিনা। তো এই হাত জোরের ছবিকে যারা এই পরাজয়, পলায়ন এবং ছাত্রের কাছে হাত জোর বলতে পারেন, এরা আসলে বাহাস চান কিনা আমরা মনে করি মূলত বাহাস বানচালের সর্বোচ্চ চেষ্টায় তারা রত আছেন। এমনকি এখানে আরেকটা বিষয় উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে গত 9 তারিখে আমাদের বসার কথা ছিল, যেটা লাইভ ভিডিও দেখলে আমরা ক্লিয়ার হতে পারি। সেটা ছিল যে ওইটা ছিল মূলত আমাদের দলিল হস্তান্তর, দুই পক্ষ স্বাক্ষর হওয়ার পর দলিল আমরা হস্তান্তর করব। কিন্তু সেদিন আমরা আকস্মিক দেখতে পাই প্রতিনিধি যারা গত 3 দিন ছিলেন তাদের ভিতরে কেউ কথা না বলে মাওলানা মঞ্জুর হোসেন সাহেব নতুন করে এসে নতুন একটা বিষয়ের অবতারণা করেন যে আমরা বিষয় পরিবর্তন করব, আমরা এই করব, আমরা সেই করব, অথচ যেতে কোনো কথাই ছিল না। মৌলিকভাবে আমরা এই ব্যাপারে খুবই হতবাক হয়েছি যে আমরা এসেছি এখানে জাস্ট পরিবর্তন করার জন্য, তারা কাগজ অদল-বদল করেনি, বরং অপ্রাসঙ্গিক কথা বলে উনি তাদের ওই আচরণটাও প্রমাণ করে যে তারা বহস চাচ্ছেন না। আর উনি আসছেন, সমস্যা নেই, আমরাও গিয়েছি, কিন্তু উনি যে কথাগুলা, দাবিগুলা, এগুলা ছিল অযৌক্তিক এবং এমন কথা যে কথাগুলো আগের কথাগুলোর পুরো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। সুতরাং বোঝা যায় তারা বাহাস বানচালের প্রচেষ্টায় রত আছেন। এরপরে আমাদের দ্বিতীয় নাম্বার পয়েন্ট, সর্বসম্মত সিদ্ধান্ত এবং হলো ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন ভাড়া হবে, সেখানের মধ্যে বাহাস হবে। অথচ বাহাস বানচাল করার টার্গেট নিয়ে তিনি ভিন্ন একটা চিঠি দিলেন, যে চিঠির ব্যাপারে আমরা পক্ষ হওয়া সত্ত্বেও আমরা জানি না। উনার যিনি ইয়ে ছিলেন সেও জানে না, যার ভিডিও আমরা আগে দেখিয়েছি। এরপরে ভিন্ন আরেক লোক মাসুদ সাহেবকে তিনি এখানে প্রয়োগ করলেন, তিনি সেখানের মধ্যে ভিন্ন শিরোনাম দিলেন এবং আমি শুরুতে আপনাদেরকে পড়িও শুনিয়েছি বিষয়গুলোকে। যখন ইসলামী ফাউন্ডেশনের এটা হলো না, তাদের দ্বিতীয় কূটকৌশল বানচাল করার জন্য যাত্রাবাড়ি মাদ্রাসায় গোপনে লোক পাঠিয়েও তারা হযরতকে উত্তেজিত করে বিভিন্ন শব্দ ব্যবহার করে এবং সেগুলোকে অডিও রেকর্ড করে এনে মিডিয়ায় ছেড়ে চেয়েছেন যে বাহাসকে বানচাল করার জন্য। সর্বশেষ বাহাস বানচাল করার জন্য তাদের যে চক্রান্ত আমরা দেখলাম সেটা হলো যে আজকে হলো 24শে মে, আগামীকাল হলো বাহাসের ডেট এবং উভয় পক্ষের সম্মতি ক্রমে নির্ধারিত জায়গা যাত্রাবাড়িতে বাহাস হওয়ার জন্য পরিবেশে তৈরি হচ্ছে। আর ওই অবস্থার মধ্যে আজ 24 তারিখ আমাদেরকে ফোন করে বলা হচ্ছে গতকালকে তো সাংবাদিক সম্মেলন করে বাহাসের স্থান নির্ধারণ করা হয়েছে, অথচ সাংবাদিক সম্মেলন করা হবে এটাও আমাদেরকে জানানো হয় নাই। যেখানে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়, এখানে আমরাও থাকা দরকার ছিল সাংবাদিক সম্মেলনে, আমরা নাই। ওই আবার সাংবাদিক সম্মেলন হবে এটাও আমরা জানা নাই। সুতরাং এইভাবে একতরফাভাবে, একপক্ষীয়ভাবে স্থান ঘোষণা করে আসলে তারা মূলত বাহাসটাকে বানচাল করতেই চেয়েছেন। এটা হলো সর্বশেষ এবং চূড়ান্ত পর্যায়ের চক্রান্ত বলেই আমরা মনে করি। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করলাম
তাদের বাহাজ বিশ্ব যাবতীয় মিথ্যাচার এবং বাহাজকে আসলে তারা কি করতে চায় এই বিষয়গুলো আশা করি আপনারা বিভ্রান্ত হবেন না। এখনো যাত্রাবাড়ি ঠিক আছে, জি, বাহাসের জায়গা এখনো পর্যন্ত যাত্রাবাড়ি ঠিক আছে। আমাদেরকে চ্যালেঞ্জ করছি, আসুন মুখোমুখি আমরা যাই ওনার কাছে, উনি না করেন কিনা। আমরা যেখানে ইসলামী ফাউন্ডেশনে যেতে পেরেছি একসাথে মিলে, না হয় আমাদের লোকরা গেছে সেখানের মধ্যেও যাক দেখি উনি না করে কিনা। সুপ্রিয় দর্শক, সুতরাং আগামীকাল সকাল 10টায় যাত্রাবাড়ি মাদ্রাসায় ইনশাআল্লাহ বহস হবে। এখানে যদি তারা না হাজির হয় তাহলে তাদের সাথে পরামর্শক্রমে যে বিষয়গুলো নির্ধারিত হয়েছে, যে স্থান নির্ধারিত হয়েছে সেখানে না আসলে অবশ্যই তারা পরাজিত শক্তি হিসেবেই ঘোষিত হবেন, এর বিকল্প কোনো কিছু নাই। আপনারা বিভ্রান্ত হবেন না, সাথেই থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।